গ্রুপটি আমাকে একটু জানিয়ে দিও যে সাউন্ড শোনা যাচ্ছে কি যাচ্ছে না। আমার ল্যাপটপ দিয়ে প্রবেশ করি, দেখি কি পরিস্থিতি আছে। আমাকে শোনা যাচ্ছে কিনা প্লাস ভিডিও ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিও। বাচ্চারা লাইট দিয়ে তো ঘুরে ফেলছে। কাজ করি, লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। নাহিয়ান হাই, হ্যালো, শপিং ডে যাচ্ছি ব্রাদার। ওকে, প্রিয়াংশু দত্তরান ক্লিয়ার। তাহলে তোমরা মানে কমেন্ট করতে পারতেছো। তো আমাদের নতুন যে গ্রুপটা ছিল গতকালকে আমরা যেটাতে জয়েন করছিলাম, তো এই গ্রুপে বুঝলাম না কি সমস্যা হয়েছে, তো এখানে আমরা কমেন্টই করতে পারতেছিলাম। তো যাই হোক, আমি অনেক ট্রাই করছি, এখানে অনেক ঘাটাঘাটি করছি, গতকালকেও করছি, আজকেও করছি। তো একটা সময় চিন্তা করছিলাম যে জুমে ক্লাস নেব। পরবর্তীতে কয়েকজন আবার বললো যে ভাইয়া আমার মোবাইলের জুম হ্যাং করে, তো অনেকে মোবাইলের স্টোরেজ সমস্যার কারণে এই সমস্যাগুলো দেখা যায় বিধায় তো লাস্টের সিদ্ধান্ত নিলাম আমাদের তো একটা গ্রুপ আছে, আমাদের প্রাইভেট গ্রুপ, দ্য নেটওয়ার্ক অফ সায়েন্স, তো এটাকে কাজে লাগানো যেতে পারে। দেন আমি ওইটার এগুলো ঘাটাঘাটি করলাম যে দেখি কি পরিস্থিতি, দেখা যায় না সব কিছু এখানকার ঠিকঠাক আছে, তো করে এই গ্রুপেই তোমাদেরকে ক্লাস করাচ্ছি। ওকে, যারা যারা ক্লাস করতেছো তারা প্রত্যেকে একটু কমেন্ট করে দাও। এটা তো আমাদের প্রাইভেট গ্রুপ, সো তোমরা যদি হিউজ কমেন্ট করো তাতেও কোনো সমস্যা নেই, কম কমেন্ট করলেও সমস্যা নেই, বাট আমি যেগুলো বলবো অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে। ক্লিয়ার? কমেন্ট করার অভ্যাসটা করো, বুঝতে পারছি? ওকে, সো যারা যারা আছো প্রত্যেকে একটু কমেন্ট করে দাও। একাপর মোল্লা বলছে ক্লাস করানো ছাড়া কি করছেন? ক্লাস করানো ছাড়া কি করছেন মানে একাপর মোল্লা আমাকে একটু বুঝায় বলো তো ভাইয়া তুমি কি বললা। ঈশা দাস, নমস্কার স্যার। স্যার ভালো আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি। বাসার সবাই কেমন আছে? আচ্ছা, বাসার সবাই বলতে তো তুমি খালি আমার বোনের কথা জিজ্ঞেস করো, আমার বোন ভালো আছে, ঠিক আছে? তাসনিম সময় বলছে নমস্কার ভাইয়া। হ্যাঁ নমস্কার। প্রিয়াংশু দত্তরান বলছে নমস্কার। হ্যাঁ নমস্কার। কয়েকজনকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বিকজ অনেকে এই গ্রুপটার সাথে পরিচিত না। কয়েকজনকে আমি রিকোয়েস্টও পাঠাইছি বা ইনভাইট পাঠাইছি, অনেকেই গ্রুপের সাথে পরিচিত না। যাই হোক, আমি একটু টাইম নিচ্ছি, 2 মিনিট টাইম নিচ্ছি তোমাদের থেকে। ক্যালিফোর্নিয়া থেকে অনেক দে আমাদের গ্রুপে জয়েন হতে চাইছে। বাহ, নারায়ণগঞ্জের স্টুডেন্টদেরই খবর নাই ক্যালিফোর্নিয়া থেকে, আমি তো নির্বাক। আচ্ছা, সুপারজিতা ছোড়া বলছে হ্যালো ভাইয়া। হ্যালো। ঈশা দাস না সবার কথাই জিজ্ঞাসা করি, মাঝে মাঝে আপনার কথাও জিজ্ঞেস করি না আর কি। হ্যাঁ, এটা করবা কেন? আমি তো আমি, তাই না? যাই হোক, না মোটামুটি বাড়ির সবাই
হ্যাঁ, মোটামুটি ভালো আছে সবাই, তবে একটুখানি টেনশনে আছি বিকজ সামনে একটা না দুইটা প্রোগ্রাম আছে, তো লোকজন কিভাবে আসবে না আসবে সেটা একটু টেন্স। যাই হোক, এছাড়া মোটামুটি সব দিক দিয়ে ভালো ভালো আছি, আর একটু বিজিও আছি বলতে পারো, যে বিজনেসের কারণে আমাদের পাবলিক গ্রুপে আমি কোনো ক্লাস নিতে পারতেছি না। যে আমি চিন্তা করছিলাম যে তোমাদের এই গ্রুপে পার্সোনালি ক্লাস নেবো, আর আমাদের পাবলিক গ্রুপটাতে আমি কেমিস্ট্রি কিছু ক্লাস করাবো। তো ব্যস্ততার কারণে ক্লাসগুলো নেওয়া সম্ভব হচ্ছে না, বিকজ প্রথমত হচ্ছে লোকজনের সংখ্যা খুবই কম, দ্বিতীয়ত হচ্ছে দুইটা প্রোগ্রাম একসাথে পড়ছে, মানে মঙ্গলবার আর বুধবার, তৃতীয়ত হয়েছে মানে সকল কাজকর্ম আমাকে আর আমার বাবাকে আর মাকে তিনজনকে একসাথে সামলাতে হচ্ছে। তো এই কারণে মানে একটু বিজনেসের মধ্যে দিয়ে যাচ্ছি। যাই হোক, আচ্ছা অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে, একজনের তো রিকোয়েস্ট পাঠানোর কথা। আমরা আজকে হার্ড করবো, ঠিক আছে? ওকে, যারা যারা ক্লাসে আছে একটু কুইকলি জানাই দাও কারা কারা আছো, একটু কুইকলি জানাই দাও। আমি এখানে দেখতে পাচ্ছি পেশা অঙ্কন দাস তন্ময়, কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যাঁ এই তো আছি মোটামুটি ভালোই, তুমি কেমন আছো? সুপার যাচ্ছো, ইনভাইট করো, মানে তারা ইনভাইট করো। সুনিবির দত্ত, হ্যালো ভাই, হাই। পার্থ সরকার, নমস্কার। একটু ওয়েট করতেছি দুইজনের জন্য। এরা দুজন কি জয়েন হবে না নাকি ক্লাস শুরু করার পরে আর সমস্যা করে যাবে? যাই হোক, তো আচ্ছা আমরা শুরু করে দিই, আস্তে আস্তে জয়েন করতে হয় সবাই। শুরু করে দিচ্ছি আমরা। ওকে, সো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে আমাদের হার্ট সম্পর্কিত। আমাদের এই চ্যাপ্টারটা মূলত হার্ট সম্পর্কিত। তো হার্টের মাধ্যমে কিভাবে কি হয় না হয় সেটা নিয়ে মূলত আলোচনা। তো এই আলোচনার জন্য আমরা এই হার্ট সম্পর্কিত ব্যাপারগুলোকে তিনটা ভাগ করে নেব, ঠিক আছে? এটা তিনটা ভাগ, মূলত মেডিকেলে যেভাবে পড়ানো হয় আমরা ওইভাবে এটাকে পড়ার চেষ্টা করব। সো একটা হচ্ছে অ্যানাটমি অংশ, একটা হচ্ছে ফিজিওলজি অংশ, এবং আরেকটা হচ্ছে প্যাথোলজি অংশ। একটা মজার ব্যাপার বলি তোমাদের, এই অ্যানাটমি, ফিজিওলজি এবং প্যাথোলজি যে পার্টগুলো আছে এগুলোর মধ্যে তোমাদের বইতে অ্যানাটমি অর্থাৎ গঠনটাকে এবং প্যাথোলজি অর্থাৎ রোগ তত্ত্ব, এই দুইটা পার্টকে গুরুত্ব দেওয়া হয়েছে। ক্লিয়ার? ফিজিওলজি নিয়ে বা এই হার্ট কিভাবে কাজ করে
এটা নিয়ে মানে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না যে হার্ট কিভাবে কাজ করে, লাইক হার্ট কিভাবে তোমার সংকোচন প্রসারণ হয়, এটা নিয়ে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না, মানে অত ডিপলি কিছু আলোচনা করা হয় না, বুঝতে পারছি? নর্মাল একটা আলোচনা দেওয়া আছে ফিজিওলজি নিয়ে, বুঝতে পারছি? পরীক্ষা কিন্তু আসে এখান থেকে প্রশ্ন। তো আমরা হার্টকে এরকম তিনটা ভাগে ভাগ করে নেই, যে ফার্স্টে আমরা তার অ্যানাটমি বা তার গঠনটাকে আলোচনা করব, তারপর তার ফিজিওলজি মানে সে কিভাবে কাজ করে, কিভাবে সংকোচন প্রসারণ হয়, কিসের জন্য সংকোচন প্রসারণ হয়, রাইট? এন্ড দেন প্যাথোলজি, অর্থাৎ যদি কোনো কারণে হার্ট কাজ করতে না পারে তখন কি হয়, আমাদের বডিতে কি সমস্যাগুলো তৈরি হয় এবং সেই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, সেই রোগতত্ত্ব অর্থাৎ হার্টের রোগতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা পড়ব হচ্ছে অ্যানাটমি। তো তোমরা প্রত্যেকেই জানো অ্যানাটমি কথার মানে হচ্ছে গঠন, ক্লাসে পড়াইছিলাম অ্যানাটমি মানে হচ্ছে গঠন। হার্টের গঠনটা নিয়ে আলোচনা করব। প্রথমত হার্টের বায়োলজিক্যাল কিওয়ার্ড কি, এটা হচ্ছে কার্ডিও। কার্ডিও বা কার্ডিয়াক বা কার্ডিয়াক, এই কথাগুলোর মানেই হচ্ছে হার্ট। তোমাকে যদি বলা হয় তুমি একজন কার্ডিওলজিস্ট হবা, তার মানে তোমাকে বুঝতে হবে এখানে কার্ডিও ওয়ার্ডটা আছে, অর্থাৎ কার্ডিওলজিস্ট, লজিস্ট কথার মানে হচ্ছে বা লজিস্ট কথার মানে হচ্ছে তোমার এক্সপার্ট। তাহলে যে কিনা হার্ট সম্পর্কিত এক্সপার্ট তাকে আমরা কি বলবো, কার্ডিওলজিস্ট। ক্লিয়ার? বুঝতে পারছি? আমরা অনেকে বলি কার্ডিয়াক সার্জন, অর্থাৎ যে হার্টের সার্জারি করে, অর্থাৎ হার্ট কাটাকাটি করে, সে কি, সে হচ্ছে কার্ডিয়াক সার্জন। ওকে, আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি কেউ কি রিকোয়েস্ট পাঠাইছি কিনা আমাদের গ্রুপে। ওকে, ঠিক আছে, তারপর চলে যাবেন না পরবর্তী অংশে। তো হার্ট, প্রথমত আমরা এটা জানি যে হার্ট কাকে বলে। আমাদের দেহের হার্ট হচ্ছে একটা অঙ্গ। হার্ট কি একটা অঙ্গ, হার্ট কোনো কোষ না, হার্ট কোনো টিস্যু না, হার্ট কি একটা অঙ্গ। তার মানে যেহেতু সে অঙ্গ, তার মানে সে কি কিছু টিস্যু দ্বারা গঠিত। কি টিস্যু দ্বারা গঠিত? হৃদপেশি নামক এক ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। তাহলে হার্ট কি দ্বারা গঠিত? হৃদপেশি নামক এক ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। আমরা জানি পেশি কি করে, দেখো তো, এই যে পেশি, পেশির কাজ কি? পেশির কাজ হচ্ছে সংকোচন প্রসারণ ঘটানো। কি ঘটানো? সংকোচন প্রসারণ ঘটানো, রাইট? যদিও আমরা জানি যে পেশি কখনো কি হয় না, পেশি কখনো প্রসারিত হয় না। কি হয় না? প্রসারিত হয় না, সে সংকোচন হয় এবং আগের অবস্থানে ফিরে যায়। তো এটা হচ্ছে তোমার সংকোচন প্রসারণ। তাহলে পেশি কি হবে? সংকোচন প্রসারিত হবে। আমরা জাস্ট বলি যে হ্যাঁ এটা সংকোচন প্রসারণ হয়, বুঝতে পারছি? জাস্ট বলে থাকি, ক্লিয়ার? বাট অ্যাকচুয়ালি কিন্তু এগুলো হয় না। যাই হোক, আমি বুঝাবো, পরে বুঝাবো। তো হৃদপেশি কি হবে? যেহেতু পেশি আছে, পেশি কি করবে? সংকোচন প্রসারণ হবে। এবং তুমি চিন্তা করতে সংকোচন প্রসারণের ফলে কি হবে? এই সংকোচন প্রসারণের ফলে আমাদের দেহ হতে বা দেহ হতে না দিয়ে আমাদের হার্ট হতে সারা দেহে রক্ত পরিবহন বা সারা দেহে রক্ত পরিবহন, সারা দেহে রক্ত পরিবহন, এটা দিয়ে আমরা আমাদের সংজ্ঞা বানিয়ে ফেলতে পারি। চলো দেখি কিভাবে সংজ্ঞা বানানো যায়। হার্ট হচ্ছে একটি অঙ্গ যা হৃদপেশি দ্বারা গঠিত, যেটি সংকোচন প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত পরিবহন করে। চলো আরেকবার দেখি, আমরা একটু অন্যভাবে বলি। হার্ট কাকে বলে যদি প্রশ্ন করে, হৃদপিণ্ড কাকে বলে? আমরা অনেকে বলি যে হ্যাঁ এটা হচ্ছে হৃদপিণ্ড, বাট আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি না। আমরা একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করতেছি। যে অঙ্গ হৃদপেশি দ্বারা গঠিত এবং যা সংকোচন প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত পরিবহন করে তাকে হার্ট বলে, রাইট? চলো আরেকবার বলি। যে অঙ্গ হৃদপেশি দ্বারা গঠিত যা সংকোচন প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত পরিবহন করে তাকে কি বলি? আমরা হার্ট বলি, বুঝতে পারছি? তাকে কি বলি? হার্ট বলি। মানবতে হার্ট কয়টা? একটা। হার্ট কয়টা? একটা। এই জন্য তোমার একটাই বই, ঠিক আছে? দুইটা বই হইতে পারে, বুঝতে পারছি? আচ্ছা, যাই হোক, ফান করলাম। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব এই হার্টের অবস্থান। কোথায় চলে যাব? হার্টের অবস্থান। তোমরা তোমাদের বইটা যদি দেখো, দেখবা কিছু সংখ্যা আছে, প্রথম দিকে কিছু সংখ্যা আছে, দেখবা 2600 লেখা আছে, 2600 মিলিয়ন বার। অর্থাৎ আমাদের হার্ট, তোমার নর্মাল একজন মানুষ যত বছর বাঁচে, আমরা ধরি 70 বছর, তো 70 বছর বয়সে একজন মানুষ তার জীবনে প্রায় 2600 মিলিয়ন বার হার্টকে স্পন্দিত করে। কয়বার? 2600 মিলিয়ন বার হার্টকে কি করে?
স্পন্দিত করে, হার্টকে কি করে স্পন্দিত করে। এই 2600 মিলিয়ন বার স্পন্দিত করার সময় সে অলমোস্ট 155 মিলিয়ন লিটার রক্ত সে পাম্প করে। সেটাই কি, সে এই জিনিসটা হচ্ছে আমাদের সম্পূর্ণ জীবন বা আমাদের মানে আমাদের সম্পূর্ণ আমরা যত বছর বাঁচি, অলমোস্ট আমাদের গড় আয়ু ধরা হয় 70 বছর। তো একটা মানুষ 70 বছর জীবনে সে প্রায় 2600 মিলিয়ন বার তার কি করে, তার হার্টটা স্পন্দিত হয়, এবং এই হার্ট স্পন্দনের ফলে তার প্রায় 155 মিলিয়ন লিটার সে কি রক্তকে পাম্প করে। তাহলে চলো তো আমরা একটা কাজ করি, আমরা এটাকে দিনে কনভার্ট করি যে আমার হার্ট একদিনে কত লিটার রক্ত পাম্প করে। ভাগ দিলে যদিও মিলবে না, তো আমরা ভাগ না দিয়ে নর্মালি আমাদের জেসমল স্যারের বইতে যদি ইনফরমেশনটা নাই, আমরা অন্য একটা বই থেকে হালত করে নিচ্ছি। তো এটা হচ্ছে 7500 লিটার রক্ত একদিনে পাম্প করে। ঠিক আছে, দেখে মনে হচ্ছে অনেক বেশি, তাই না? দেখে মনে হচ্ছে অনেক বেশি, 7500 তো বিশাল, অনেক বেশি। বাট তুমি চিন্তা করো হার্ট ঠিক কতটুকু, মানে তার যে পাম্প করে, সে যে পাম্প করে, মানে তার পাম্প করতে কিন্তু 1 সেকেন্ডের আর একটু বেশি সময় লাগে। মানে 1 সেকেন্ডে একটু বেশি সময়, সরি 1 মিনিটের একটু বেশি সময় কি করে সে পুরো দেহে রক্তকে মানে মানে ঘুরপাক খাওয়ায় আনতে পারে, তাই না? তাই চিন্তা করো আমাদের যদি তোমার আমাদের দেহে রক্ত 5 থেকে 6 লিটারের মতো রক্ত থাকে, তাহলে ওই হিসাব করে চিন্তা করো যে 1 মিনিটে সে কি করে পুরো 5 থেকে 6 লিটারের রক্ত ম্যাক্সিমামটা সে কি করে ফেলতে পারে। ম্যাক্সিমামটা সে কিন্তু তোমার ওই তার ভিতর দিয়ে পাস করে দিতে পারে, রাইট? বুঝতে পারছি, ফুল বডি রক্তটাকে। তাহলে চিন্তা করো তো একদিনে তো হিউজ অনেকগুলো মিনিট, তাই না? তো ওটা গুণ করে দিলে অলমোস্ট এটা একটা মান আসে। তো যাদের এটা নিয়ে প্রবলেম তারা এইভাবে একটা ক্যালকুলেশন করতে পারো, অ্যাপ্রক্সিমেটলি একটা ক্যালকুলেশন করতে পারো, ঠিক এর আশেপাশে একটা মান আসবে। ক্লিয়ার? তো যেহেতু বইতে এটা ডিরেক্ট দেওয়া আছে, এজন্য আমি এটা ডিরেক্ট লিখে দিলাম। ওকে ওকে। আচ্ছা, কেউ কি কোনো কোশ্চেন করছো? হালু করতে সমস্যা কি? হালু, আচ্ছা আমি তো ভাবছি আমরা হালু। আচ্ছা যাই হোক, ওইদিকে আমরা না যাই, অন্যদিকে চলে গেছিলাম। তো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সংখ্যাগুলো একটু ক্লিয়ার করলাম আর হার্টের সংখ্যাটাকে ক্লিয়ার করলাম। আশা করি মনে হয় না এখানে তোমাদের খুব একটা বেশি প্রবলেম হবে। আমি একটু মুছে দিচ্ছি। যে একটা সমস্যা করছি যে টিস্যু দিয়ে সুন্দর মতো বোর্ডটাকে ক্লিন করা যায়, বাট দ্য প্রবলেম ইজ সেক্ষেত্রে এই কলমের কালির গুঁড়া গুঁড়া অংশ মাটিতে পুড়ে মানে সিটের মতো দাগ পড়ে গেছে, যার কারণে আবার সেই মানে একটু দিয়ে গেঞ্জির পেনা দিয়ে আর কি মুছা। যাই হোক, ওকে। সো আমরা এখন চলে যাব হার্টের মূল গঠনে। আচ্ছা, গঠন শেখার আগে একটা জিনিস জেনে নিই, এর অবস্থান। আমরা একটু অবস্থানটা নিয়ে আলোচনা করি। কোথায় অবস্থিত একটা জিনিস অবস্থান বের করতে গেলে, হিউম্যান বডিতে যদি আমরা তার অবস্থান বের করতে যাই, দেখো আমি যদি একটা জিনিস তোমাদেরকে দেখাই, কোনটা দেখাতে পারি? চারকোনার কিছু আছে। আচ্ছা, এখানে একটা মেডিসিন বক্স আছে। আচ্ছা, মেডিসিন বক্স আছে একটা, ঠিক আছে, মেডিসিন বক্স। ওকে, তো এই মেডিসিন বক্সের এখানে একটু তাকাও, যে ধরো আমরা এর ভিতরের কোন একটা কিছুর অবস্থান আমরা বের করব। তো অবস্থান বের করার জন্য আমাদের কি করতে হবে? তল কয়টা? একটা, দুইটা, তিনটা, পেছনে একটা, চারটা, উপরের দিকে একটা, নিচের দিকে একটা, কয়টা? 6টা তল। সো মনে রাখবে, কোনো কিছুর অবস্থান তুমি যদি বের করতে যাও, এই 6টা তলের অবস্থান তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে চলো আমরা বের করি। প্রথমত হার্টটা এটা কি উপরের দিকে নাকি নিচের দিকে? অর্থাৎ আমরা এখন এই যে এই জিনিসটার উপরের দিক বা নিচের দিক, এই জিনিসটা বের করবো। ক্লিয়ার? ধরো এটা হচ্ছে হার্ট, এটা কি আমাদের বডির উপরের দিকে নাকি নিচের দিকে? তাহলে এই উপরের দিক বা নিচের দিকে এটা আমরা কিভাবে বের করি বলতো? এই উপরের দিক বা নিচের দিকে আমরা বের করি, এটা কি আমাদের বুক গহ্বরে নাকি উদর গহ্বরে, মানে থোরাক্স পার্টে নাকি অ্যাবডোমিনাল পার্টে? এটা আমাদের থোরাক্সে। তাহলে প্রথম পার্ট সেটা হচ্ছে আমাদের বুক গহ্বর বা থোরাক্স। থোরাক্স হচ্ছে কি আমাদের এই হার্টটা অবস্থিত। 2 নাম্বার পজিশন সেটা হচ্ছে আমরা উপরের দুইটা বের করলাম, যে এটা উপরের দিকে অবস্থিত, ঠিক আছে, মানে থোরাক্স অংশ অবস্থিত। তো মনে রাখবে নিচের দিকে, হার্টের নিচের লেয়ারটা কিন্তু আমাদের কার সাথে? আমাদের কিন্তু ডায়াফ্রামের সাথে যুক্ত। তাহলে এটাও আমরা একটু লিখে দিই, বুক গহ্বরে থাকে, নিচে থাকে ডায়াফ্রাম।
বা নিচের দিকে আছে ডায়াফ্রাম, হার্টের নিচের দিকে, বা এভাবে না লিখে ডায়াফ্রামের উপরের দিকে, ঠিক আছে, ডায়াফ্রামের উপরের দিকে, ডায়াফ্রামের উপরের দিকে। এই তোমাদেরকে আমি অফলাইনে ক্লাসে বুঝাইছিলাম, একজনকে ডিরেক্ট দাঁড়া করে বুঝাইছিলাম, মনে আছে কিনা দেখো, ভালো করে চিন্তা করে দেখো, আমাদের বডির কোন অঙ্গের মানে কোন অঙ্গটা কোন জায়গায় অবস্থিত, প্রত্যেকটা জিনিসকে আলোচনা করছিলাম, মনে আছে কিনা দেখো। আমাদের কোন চ্যাপ্টারে যেন, হ্যাঁ বোটানি চতুর্থ অধ্যায়ে কি পড়েছিলাম, ভাইরাল হেপাটাইটিসের সময় পড়াইছিলাম, মনে করে দেখো। তো ডায়াফ্রামের উপরের দিকে বলছিলাম না, হার্টটা কোথায় অবস্থিত, ঠিক আমাদের ডায়াফ্রামের উপরের দিকে, বুঝতে পারছি। তো মাঝ বরাবর না, একটু বাম পাশে। কার বাম পাশে? চলো আমরা আরেকটা পজিশন দেখি। আমাদের উপর নিচ কমপ্লিট, এবার আসছে বামে ডানে। বামে ডানে দেখো, হার্টের বাম দিকে এবং ডান দিকে কি আছে? ফুসফুস। তাহলে দুই ফুসফুসের মাঝখানে, বুঝতে পারছি। 3 নম্বর পজিশন, দুই ফুসফুসের মাঝখানে। তবে সম্পূর্ণ মাঝখানে না, একটু বাম দিকে। কোথায়? একটু বাম দিকে। 4 নম্বর অবস্থান হচ্ছে আমাদের কোথায়? ঠিক এখন বাকি আছে, এটা কি আমাদের সামনের দিকে নাকি পেছনের দিকে? হার্ট কোন দিকে অবস্থিত? আমাদের সামনের দিকে মানে অঙ্কীয় দিকে নাকি পেছনের দিকে বা পৃষ্ঠীয় দিকে? বলতো অঙ্কীয় দিক নাকি পৃষ্ঠীয় দিক হবে? যেহেতু হার্ট কি সামনের দিকে, কারণ হার্ট, তোমার যদি হার্টের সমস্যা দেখবা সার্জারি করার সময় এই দিক বরাবর কাটে। তো আমরা হার্ট কোন দিকে আছে? আমাদের সামনের দিকে আছে। ক্লিয়ার? তাহলে অঙ্কীয় দিকে, দেহের অঙ্কীয় দিকে মানে সামনের দিকে। বা সামনের দিকে। আজকে ক্লাস কিন্তু একটু লেন্দি করার চেষ্টা আছে, মানে চেষ্টা করব, বিকজ হার্ট নিয়ে পড়ানোর তোমাদেরকে আর কি দেখাও যে হার্ট কত সুন্দর একটা জিনিস এবং এর দিকে কত কিছু আছে। ঠিক আছে, একটু টাইম নিয়ে পড়াবো আজকে। তো প্রত্যেকে আমি এই জন্য একটু কমেন্ট গুলোকে পড়ে দেখতেছি। ঠিক আছে, এই যে কেউ কি জয়েন করলো না, আমাদের কত কিছু চিন্তিত হয়। আচ্ছা, নেক্সট। আচ্ছা, ওটা বক্স ছিল, হার্ট না, না ওটা হার্ট না, ওটা বক্স ছিল। ঠিক আছে, আমার এখানে মানে 3টার মতো বক্স আছে। একটা বক্সে মেডিসিন রাখা হয়, একটা বক্সে মেডিসিন রাখছি, একটা বক্সে তোমার যে ডিসেকশনের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে রাখছি, আর একটা বক্সে হচ্ছে তোমার কাটাকাটি জিনিসপত্রগুলো রাখছি, যেমন লাইক গজ, তারপর বিভিন্ন কেটে গেলে যে মেডিসিনটা সেগুলা, তারপর স্যাভলন, ডেটল, হাবিজাবি এগুলো, বুঝতে পারছি। তারপর হচ্ছে তুলা, এগুলাকে রাখা হয়েছে, বুঝতে পারছি। তিনটা বক্স, 3 কাজের জন্য। ওকে, যাই হোক, তো এই গেল আমাদের অবস্থান। আই থিঙ্ক তোমাদের এই অবস্থান নিয়ে কারো কোনো সমস্যা নেই, বুঝতে পারছি, আই থিঙ্ক। ওকে, এবার আমরা চলে যাব অবস্থানের পরবর্তী অংশ, সেটা হচ্ছে আকৃতি। এটা দেখতে অনেকটা মোচাকৃতি, এরকম ত্রিকোণাকার মোচাকৃতি। আমি তো লিখি আকৃতি, ত্রিকোণাকার মোচাকৃতি। ঠিক আছে, এই মোচা মানে মনে হয় কাঁঠাল, আই এম নট শিওর। মোচা মানে ইন্ডিয়াতে মনে হয় বলা হয় মোচার ঘন্ট, এরকম কিছু বলা হয়, মানে কাঁঠালের কিছু একটা, কোথায় যেন শুনছিলাম। যাই হোক, তো মোচা মানে হয়তো বা কাঁঠাল, তো কাঁঠালের আকৃতি মানে এরকম। ঠিক আছে, আমাদের হাতটা আই এম নট শিওর। ঠিক আছে, মনে হলো এই জন্য বললাম। আচ্ছা, যাই হোক, তো ত্রিকোণাকার মোচাকৃতি। ওকে, 2 নম্বর আকৃতিটা হচ্ছে আমাদের কি আকৃতি? আচ্ছা, আকৃতি না, আমরা এখন একটা কাজ করি, দৈর্ঘ্য বুঝতে বের করে ফেলি। একটা হার্টের দৈর্ঘ্য অলমোস্ট তোমার 12 সেন্টিমিটারের মতো হয় পূর্ণবয়স্ক লোকের। যারা ছোট তাদের হার্ট ছোট হয়, যারা বড় তাদের হার্ট বড় হয়। ঠিক আছে, আর প্রস্থ হচ্ছে 9 সেন্টিমিটার, বুঝতে পারছি, দৈর্ঘ্য প্রস্থ। চলে আসছে ওজন। তো যেহেতু পুরুষ এবং মহিলা দুজন আর কি আলাদা আলাদা মানুষ, তো এই দুজনের ওজন কিন্তু 2 রকমের হবে। মানে দুজনের ওজন বলতে পুরুষ এবং মহিলা, এই দুজনের হার্টের ওজন কিন্তু আলাদা আলাদা হবে। মহিলাদের ক্ষেত্রে দেখো, মহিলারা কিন্তু খুব একটা বেশি ফিজিক্যাল পরিশ্রম করে না, যেটা পুরুষেরা করে, রাইট? ঠিক আছে,
তো এই জন্য মহিলাদের ক্ষেত্রে হার্টের খুব একটা বেশি কিন্তু ব্লাড সার্কুলেশনের প্রয়োজন হয় না। তো এই জন্য মহিলাদের কি থাকবে, হার্টের ওজনটা কিছুটা কম থাকবে। বুঝতে পারছি কতটা কম থাকবে? আমরা একটু দেখি। মহিলাদের ক্ষেত্রে অলমোস্ট 200 থেকে 275 না 75 70 না 75 না 75 নেবি, 200 থেকে 275 গ্রাম। ঠিক আছে, 200 থেকে 275 গ্রাম। আর পুরুষদের ক্ষেত্রে এটা হবে হচ্ছে 250 থেকে 390। তাই পুরুষেরটা মনে আছে, মহিলারটা ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, তোমরা দেখে নিও ঠিক আছে কিনা। ওকে, এটা কি 270 না 75 আছে একটু দেখে নিও। বুঝতে পারছি? নিজেরটা মনে আছে, আরেকজনেরটা ভুলে গেছি। ওকে, হোয়াটএভার। তো পুরুষদের ক্ষেত্রে কত, 250 থেকে 390, মহিলাদের ক্ষেত্রে 200 থেকে 275। যদি ভুল ইনফরমেশন থাকে আমাকে একটু জানাই দিও। ঠিক আছে, সংখ্যা ভিত্তিক মান তো মনে রাখতে কষ্ট হয়। যাই হোক, যতটুকু পারছি তোমাদের দেখাইছি, এতটুকু কার কি প্রবলেম আছে এটা আমাকে একটু বলো, বা প্রত্যেকে বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো। ঠিক আছে, প্রত্যেকে একটু কমেন্ট করো, তাহলে আমি এতটুকু বুঝতে পারবো যে কারা কারা ক্লাস করতেছো। ওকে, প্রত্যেকে একটু কমেন্ট করো, মানে যারা যারা করতেছো তারা বলো যে হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এতটুকু বলো তাই হবে। দীপ সরকার বলছে বুঝছি, প্রিয়াংশু দত্ত আয়ন বলছে বুঝছি ভাই, রাফি বলছে বুঝতে পারছি, একাবর মোল্লা বুঝতে পারছি, সুজয় সাহা, জয় আসিফ ভাই, ওকে, ঈশা দাস বুঝতে পারছি। আর কেউ নাই? রাজেশ সাহা বুঝছি। রাজেশ তো মনে এইমাত্র আসলা নাকি? তাসনিম তোমায় বুঝছি। আচ্ছা, কয়জন বলছে বুঝছি? 1 2 1 2 3 4 5 6 7 8 9। পার্থ সরকার, মুই বুঝছি। ইয়ো, ইয়েস, সবাই বুঝে গেছে। এবার আমরা চলে যাব। কবিতা বলছে স্যার আমি নিউ। হ্যাঁ ঠিক আছে, তুমি তো বুঝতে পারছো, একটু জানাই দাও। তুমি তো নিউ, মনে হয় বুঝতে একটু প্রবলেম হতে পারে, বাট জানাই দাও এতটুকু ক্লিয়ার কিনা, সংখ্যা ভিত্তিক মান তো এতটুকু ক্লিয়ার কিনা বুঝতে পারছি, মানে তোমার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাই দাও। ওকে, ক্লিয়ার হয় নাই, কোনটাতে সমস্যা হয়েছে? প্রবলেম হয়েছে কোনটাতে আমাকে একটু জানাও। আচ্ছা, আমি একটু রিভিউ করে দিচ্ছি। ঠিক আছে, শর্ট রিভিউ করে দিচ্ছি। ওকে ওকে, তো যারা যারা নতুন জয়েন করছো তারা একটু বুঝে যাবা, যাদের প্রবলেম আছে তারা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা করলাম হার্টের অবস্থান, যে হার্টটা আমাদের কোন জায়গায় অবস্থান করে, সেটা হচ্ছে আমাদের বুকের গহ্বর বা থোরাক্স। এই যে আমাদের বুক, এই বুকের যে গহ্বরটা আছে, এই গহ্বরের মধ্যে কি আমাদের হার্ট অবস্থান করে, ঠিক এই অঞ্চলে। ওকে, তো এটা হচ্ছে ডায়াফ্রামের ঠিক উপরের দিকে অবস্থিত আমাদের হার্টটা। এই জায়গায় আমাদের ডায়াফ্রাম থাকে, ঠিক এই ডায়াফ্রামের উপরের দিকে হচ্ছে কি আমাদের হার্টটা থাকে। ওকে, তারপর বলা আছে দুই ফুসফুসের মাঝখানে একটু বাম দিকে আমাদের দুই ফুসফুস, এই জায়গায় হচ্ছে দুইটা ফুসফুস থাকে, এই দুই ফুসফুসের মাঝ বরাবর কি থাকে আমাদের, কি থাকে, হার্ট থাকে। তবে মাঝ বরাবর একটু বাম দিকে হেলিয়ে থাকে, কোন দিকে, একটু বাম দিকে হেলিয়ে থাকে। ওকে, তারপর দেহের অঙ্কীয় দিক বা সামনের দিক, অর্থাৎ হার্ট কি তোমার পেছনে থাকে না, তো কোথায় থাকে, সামনের দিকে থাকে। বুঝতে পারছি? তো এই সামনের দিকটাকে আমরা বলি অঙ্কীয় দিক, আর পেছনে থাকে ওটাকে বলি আমরা পৃষ্ঠীয় দিক। ক্লিয়ার? তাহলে হার্ট কোথায় থাকে, আমাদের অঙ্কীয় দিকে থাকে। ক্লিয়ার? বা সামনের দিকে থাকে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর বলছি আমাদের হার্টটা কি বলতো, ত্রিকোণাকার মোচাকৃতি। ত্রিকোণাকার মোচাকৃতি, তা হার্টের একটা শেপ বলা হয়েছে, যে হার্টটা দেখতে অনেকটা ত্রিকোণাকার মোচাকৃতি, যার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, প্রস্থ 9 সেন্টিমিটার। আমরা এগুলো গড় মান হিসাব করছি, কারো ছোট কারো বড় হইতেই পারে, এটা নিয়ে প্যারা নাই। তারপর ওজনে চলে যাচ্ছে। পুরুষদের ক্ষেত্রে হার্টের ওজন হচ্ছে 250 থেকে 390 গ্রাম। ঠিক আছে, 250 থেকে 390 গ্রাম। আর মহিলাদের ক্ষেত্রে 200 থেকে 275 গ্রাম। আমি এটাকে এভাবে মনে রাখি, 200 থেকে 275, 250 থেকে 390, 200 থেকে 275, 250 থেকে 390। তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, যদি ক্লিয়ার না হয় আমি একটু রিকোয়েস্ট করবো
ভিডিওটাকে যখন শেষ হবে তখন একটু প্রথম থেকে দেখে নিও, আই থিঙ্ক ক্লিয়ার হবে, কারণ প্রথম দিকে আমি এগুলো প্রত্যেকটি জিনিসটা ব্যাখ্যা করেছি। ওকে, তাহলে আমি একটু মুছে দিলাম। আমরা এখন চলে যাব হার্টের অবস্থান আকৃতি শেষ, এখন আমরা চলে যাব পরবর্তী অংশ। মুছে দিলাম। আচ্ছা, এবার আমরা চলে যাব হার্টের আবরণ। হার্টের আবরণ অর্থাৎ হার্ট কি আবরণ দ্বারা গঠিত। হার্ট কি আবরণ দ্বারা গঠিত? হার্টের যে আবরণ, দেখো তো সবসময় মনে রাখবা যে কোনো কিছুর আবরণ, এই আবরণের কিওয়ার্ড হচ্ছে পেরি। পেরি কথার মানে হচ্ছে আবরণ। পেরি কথার মানে কি? আবরণ। পেরি কথার মানে কি? আবরণ। ঠিক আছে, তাহলে যদি আমরা বলি হার্টের আবরণ, তাহলে কি হবে? হার্ট মানে যেহেতু কার্ডিও বা কার্ডিয়াক, তার মানে হার্টের আবরণটা কি হবে? পেরিকার্ডিয়াম। কি হবে? পেরিকার্ডিয়াম। তাহলে হার্টের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। খুবই গুরুত্বপূর্ণ। হার্টের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। তো এটা অনেকবার পরীক্ষায় কোশ্চেন আসে যে নিচের কোনটি হার্টের আবরণের নাম। ম্যাক্সিমাম স্টুডেন্ট 19 থেকে যারা আসছে তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে যে হার্টের আবরণের নাম এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম বা পেরিকার্ডিয়াম, কারণ 19-এ ওটা ওইভাবেই পড়া হয়েছে, পেরিকার্ডিয়াম। কারণ ম্যাক্সিমাম, কারণ অনেকেই এই ব্যাপারটা এইভাবে চিন্তা করে যে এপিকার্ডিয়াম মানে হচ্ছে বাইরের স্তর, আর বাইরের স্তর মানে হচ্ছে এটা বাইরের আবরণ, তাই না? এইভাবে চিন্তা করে যে বাইরের স্তর মানে কি বাইরের আবরণ, এই তো দুইটা সেম একই, বাট কখনোই না। এটা হচ্ছে হার্টের বাইরের আবরণ, আর এটা হচ্ছে হার্টের মাসেলের লেয়ার বা পেশির স্তর। বুঝতে পারছি দুটার মধ্যে ডিফারেন্স? একটা হচ্ছে এটা হচ্ছে আবরণ, আর এটা হচ্ছে পেশি স্তর। হার্টের যে হার্ট তো হৃদপেশি দ্বারা গঠিত, আমি একটু আগেই বললাম। তো ওই হৃদপেশি অনেকগুলো স্তর থাকে, ওই স্তরগুলোকে একটা হচ্ছে যেটা বাইরের স্তর, এটাকে বলা হয় এপিকার্ডিয়াম। ওকে, আমার এখানে অনেক নেট প্রবলেম হচ্ছে, ক্লাস লেখা ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, নেট প্রবলেম। ওকে, আচ্ছা তাহলে দেখো, তাহলে এপিকার্ডিয়াম বা পেরিকার্ডিয়াম। ওকে, আচ্ছা তাহলে এই পেরিকার্ডিয়াম লেয়ারটা নিয়ে আমি একটু কথাবার্তা বলি। ধরো এটা হচ্ছে আমাদের হার্টের পেরিকার্ডিয়াম লেয়ার, ধরো এটা হচ্ছে পেরিকার্ডিয়াম লেয়ারটা। ওকে, হার্টের এই পেরিকার্ডিয়াম লেয়ারে ধরো এখানে হচ্ছে আমাদের হার্ট আছে, এই জায়গায় হচ্ছে আমাদের হার্ট আছে। তাহলে এই পেরিকার্ডিয়াম লেয়ারে দেখো দুইটা জায়গা আছে, ঠিক আছে? এই লেয়ারটাকে আমরা যদি একটু বিন্যস্ত করি, ব্যাপারটা দেখতে অনেকটা এরকম হয়, এরকম একটা স্তর এবং এরকম একটা স্তর। তাহলে আমাদের এখানে কয়টা স্তর আছে বলতো? দেখো তো, এই যে এইখানে একটা স্তর এবং এইখানে আরেকটা স্তর, রাইট? তাহলে এই পুরাটা হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াম। ওকে, পেরিকার্ডিয়াম পুরাটা। এই পেরিকার্ডিয়ামে কয়টা স্তর? দুইটা স্তর। কয়টা স্তর? দুইটা স্তর। স্তরের নাম কি? আমার সাথে বলো, স্তরের নাম কি? প্রত্যেকে আমার সাথে বলো, বলো ভিসেরো। ভিসেরো মানে কি? ভিতরে, মানে ভিতর, মানে ভিসেরো মানে কি? ভিতর। বলো আমার সাথে, ভিসেরো মানে কি? ভিতর। তার মানে এটা কি বাইরের লেয়ার আর এটা কি ভিতরের লেয়ার? তার ভিতরের লেয়ারটাকে আমরা কি বলবো? ভিতর মানে কি? ভিসেরো। ওই ভিসেরো থেকে আসছে ভিসেরাল। বুঝতে পারছি? ভিসেরাল স্তর, ভিসেরাল স্তর। আর বাহিরের স্তরটাকে আমরা বলি প্যারাইটাল স্তর। প্যারাইটাল স্তর, প্যারাইটাল স্তর। এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া, যে প্যারাইটাল একটা স্তর, ভিসেরাল কি আরেকটা স্তর, এই দুই স্তরের মাঝখানে যদি কিছু একটা না থাকে, এই যে দুই স্তরের মাঝখানে যদি কিছু একটা না থাকে, এই দুই স্তরের মাঝখানে যদি কিছু একটা না থাকে, তাহলে এটা কি পসিবল না যে এই দুটা স্তরে যখন হার্ট সংকোচন প্রসারণ হয় তখন এই দুই স্তরের ঘর্ষণের কারণে মাসেলগুলো নষ্ট হয়ে যেতে পারে? তাহলে এখানে আমাকে কি করতে হবে? দুইটা স্তরের মাঝে, এই দুইটা স্তরের মাঝখানে আমাকে কি করতে হবে? একটা ফ্লুইড দিতে হবে। এই ফ্লুইডটার নাম কি হবে বলতো? এটা কোন জায়গার ফ্লুইড? এটা হচ্ছে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের ফ্লুইড। তো এই জন্য এই ফ্লুইডটার নাম কি হবে? পেরিকার্ডিয়াল ফ্লুইড। কি ফ্লুইড? পেরিকার্ডিয়াল ফ্লুইড।
পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে হার্টের লেয়ারের নাম পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম হচ্ছে দুইটা লেয়ার। পেরিকার্ডিয়ামে কয়টা লেয়ার? দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, একটা হচ্ছে ভিসেরাল। এই প্যারাইটাল এবং ভিসেরালের মাঝখানে আমাদের কি থাকে? একটা ফ্লুইড থাকে। দেখো এই যে পেরিকার্ডিয়াল ফ্লুইড, তাহলে এই দুইটার মাঝে কি থাকে? পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। এই পর্যন্ত বলো আমরা সবাই বুঝতে পারছি কিনা? প্রত্যেকে হারিয়া কমেন্ট করো, কুইকলি কমেন্ট করো, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? প্রত্যেকে কমেন্ট করো এতটুকু ক্লিয়ার কিনা। যারা যারা আছো প্রত্যেকে কমেন্ট করো। বুঝতে পারছি পোলাবাই কাজের না বেশি, তাই এরপর থেকে নতুন সিস্টেম আপডেট দেব। সেটা হচ্ছে আমাদের ফেসবুকে আর এই ক্লাসগুলো থাকবে না। এরপর থেকে আমি ক্লাসটা শেষ করার পরে এই ক্লাসটাকে আমি ডাউনলোড করব, ডাউনলোড করার পর আমার কাছে রেখে দেবো, তারপর গ্রুপ থেকে লাইভ ক্লাস ডিলিট করে দেবো। বুঝতে পারছি? বুঝতে পারছি? তার মানে যখন তোমরা করবে তখনই পাবা, এরপর আর পাবা না। যদি একান্ত প্রবলেম হয় তাহলে যারা আমাকে মেসেজ দেবে যে ভাই আমার প্রবলেম, তারাই করতে পারবে। বুঝতে পারবে? আগে থেকে যারা মেসেজ দেবে তাদের জন্য বলতেছে, ক্লিয়ার? ওকে, গ্রুপে এই জিনিসটা মেসেজ দিয়ে দিতে হবে, না হলে ক্লাস ঠিকভাবে তোমরা করতেছো না। এতগুলো স্টুডেন্টের মধ্যে মাত্র 8 জন 9 জন 10 জন, বুঝতেছি? এত স্টুডেন্ট কই গেল? আচ্ছা, কমেন্ট করছে, কবিতা বলছে ইয়েস ক্লিয়ার, রাফি বলছে ক্লিয়ার, একাব্বর ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আমি নাম বললাম না। ওকে, ঠিক আছে, গুড। তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এখন আমি এই অংশটাকে মুছে ফেলাম, আমাদের কিন্তু আবরণের অংশটা শেষ হয়ে গেল। ওকে, মুছে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের মূল হার্টের গঠন বা হার্টের অ্যানাটমিতে। ক্লিয়ার? যে হার্ট কি কি জিনিস দ্বারা গঠিত। অলরেডি আমরা কিন্তু অ্যানাটমি শুরু করে দিচ্ছি, আমাদের পেরিকার্ডিয়াম কিন্তু গঠনের মধ্যেই পড়ে, তাই না? এবার আমরা একটু ভিতরের দিকে যাব। মূলত হার্ট হচ্ছে পেশি দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? পেশি দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? হার্ট হচ্ছে পেশি দ্বারা গঠিত, অর্থাৎ হার্ট অনেকগুলো পেশি দ্বারা গঠিত। তাই লিখলাম পেশি স্তর। তো এরকম পেশি হচ্ছে আমাদের মূলত 3 ধরনের পেশি স্তর আছে। কয় ধরনের? 3 ধরনের পেশি স্তর আছে। কি কি? দেখো আমরা কিন্তু লিখেই রাখছি, হার্ট মানে কি? কার্ডিয়াক। তার মানে যেই পেশি স্তরটা বাহিরের দিকে থাকবে, বাহিরের কথা মানে কি? এপি। তো ওই স্তরটাকে আমি বলবো এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম বা বহিঝিল্লি বা বহিস্তর, রাইট? এপিকার্ডিয়াম। মাঝখানে যেটা থাকবে, মনে রাখো মাঝখানে ম মানে কি? মায়ো। মাঝে ম মানে কি? মায়ো। তো মাঝখানে দিয়ে মনে রাখবো কি? মায়োকার্ডিয়াম। এই মায়ো কথার মানে হচ্ছে মাঝে, আবার মায়ো মানে আরেকটা ওয়ার্ড আছে, আমি একটু পরে বলতেছি। মায়োকার্ডিয়াম বা মাঝের স্তর। এবং একবারে ভেতরে দিকে যে স্তরটা, এটা কি? এটা হবে এন্ডো। এন্ডো মানে কি? ভেতরে। তাহলে এন্ডোকার্ডিয়াম। ক্লিয়ার? এন্ডোকার্ডিয়াম বা ভেতরের স্তর। তাহলে আমরা এপিকার্ডিয়াম পেলাম, মায়োকার্ডিয়াম পেলাম এবং কি? এন্ডোকার্ডিয়াম পেলাম। তাহলে চলো তো আমরা একটু দেখে নিই কোন জিনিসটা কি। এই বহিস্তরটা মূলত যোজক টিস্যু দ্বারা গঠিত। কি দ্বারা? যোজক টিস্যু দ্বারা। আমি যখন এই চ্যাপ্টারটা প্রথম পড়াইছি তখনই তোমাদের যোজক টিস্যু জিনিসটা কি বুঝিয়ে ফেলছি। তো এখন আর আমি ওটাতে চাচ্ছি না, জাস্ট জেনে রাখো কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু দ্বারা গঠিত। সাথে কিছু পরিমাণ চর্বি লেগে থাকে। তোমরা জানো যখন হাড়টাকে বের করা হয়, দেখবে হাড়ের গায়ে হলুদ হলুদ কিছু জিনিস থাকে, ওই চর্বিটা থাকে। ওই চর্বিটাই হচ্ছে হলুদ বর্ণের চর্বি, ঠিক আছে? হলুদ কালার জিনিসটা হচ্ছে ওই চর্বি। ওকে, আচ্ছা, চর্বি। ওকে, মায়োকার্ডিয়াম মনে রাখবা। এই মায়ো তোমাদের অনেক আগে থেকে এই জিনিসটা পড়াইছে। পৃথিবীতে পেশি, পেশির হচ্ছে কিওয়ার্ড দুইটা, একটা হচ্ছে মায়ো আর একটা হচ্ছে সার্কো। একটা হচ্ছে মায়ো আর কি? সার্কো। এই দুইটা জিনিস ছাড়া কখনোই পেশি গঠন হবে না। তার মানে পেশির যে কোনো কিছু তুমি যদি তৈরি করতে যাও তাহলে তোমাকে হয় মায়ো ইউজ করতে হবে, নয় কি সার্কো ইউজ করতে হবে। যেমন তোমাকে যদি বলে সার্কোলেমা, সো হোয়াট ইজ সার্কোলেমা? তোমাকে যদি বলা হয় সার্কোলেমা, সার্কোলেমা কি? দেখো সার্কো মানে কি? পেশি, লেমা মানে কি? আবরণ। তার মানে পেশির যে আবরণ সেটাই কি? সার্কোলেমা, রাইট?
এবার তোমাকে যদি বললো মায়োকার্ডিয়াম, মায়ো মানে কি পেশি, কার্ডিয়াম মানে কি হার্ট, তাহলে হার্টের যে পেশি স্তর, মানে অ্যাকচুয়ালি হার্টের যে পেশি স্তর, দ্যাট ইজ কল্ড মায়োকার্ডিয়াম। ক্লিয়ার? তাহলে এই মায়োকার্ডিয়াম হচ্ছে কি মূলত পেশি স্তর, মূলত কি মায়োকার্ডিয়ামটা পেশি স্তর। তাহলে যদি তোমাকে বলে হার্টের কোন স্তরটা সংকোচন প্রসারণ হয়, তাহলে তোমরা আমাকে বলো তো হার্টের কোন স্তরটা সংকোচন প্রসারণ হবে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম নাকি পেরিকার্ডিয়াম? তোমাকে চারটা অপশন দেওয়া হলো যে হার্টের কোন স্তরটি সংকোচন প্রসারণ হতে পারে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম নাকি পেরিকার্ডিয়াম। কুইকলি অ্যান্সার দাও আমাকে। ধরো আমি এখানে 1 নম্বর 2 নম্বর দিয়ে দিচ্ছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হচ্ছে ধরো পেরিকার্ডিয়াম। ঠিক আছে? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে, কোনটি সংকোচন প্রসারণ হয়, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম নাকি পেরিকার্ডিয়াম? কুইকলি অ্যান্সার দাও দেখি। এটা পরীক্ষায় অনেকবার আসছে, পরীক্ষা অনেকবার আসতে দেখা গেছে, এর জন্য এই কোশ্চেনটা তোমাদের বললাম। তার আগে একটু বুঝাই দিচ্ছি। এসা বলছে 2, বাকিরা বলো। পুরোটা লেখা দরকার নাই, শর্টকাট আমি 1 2 দিয়ে দিচ্ছি, তোমরা 1 2 দিয়ে লিখে ফেলো কোনটা মনে হচ্ছে। এন্ডোকার্ডিয়াম, কবিতা বলছে এন্ডোকার্ডিয়াম। ওকে, তারপর প্রিয়াংশু দত্ত আয়ন বলছে 2। স্যার কোশ্চেনটা আরেকবার বলেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে হার্টের কোন লেয়ারটা সংকোচন প্রসারণ হয়, হার্টের কোন লেয়ারটা সংকোচন প্রসারণ হয়, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম নাকি পেরিকার্ডিয়াম? আচ্ছা, পার্থ সরকার বলছে জানি না। ওকে, জানো না, ঠিক আছে। তাসনিম সুমাইয়া বলছে 2, একাব্বর মোল্লা বলছে 2। ওকে, তো যারা যারা বলছে অ্যান্সার 2 তাদেরটা রাইট অ্যান্সার, বিকজ আমি একবারে ফার্স্টের দিকে বুঝাইছি তোমাদের যে যখন হার্টের সংজ্ঞায়িত করছিলাম আমরা যে হার্ট কি দ্বারা গঠিত, পেশি দ্বারা গঠিত, আর পেশির বৈশিষ্ট্য কি, তারা সংকোচন প্রসারণ হতে পারবে। রাইট? তাহলে চিন্তা করো তো, যেহেতু মায়োকার্ডিয়াম লেয়ারটা পেশি দ্বারা গঠিত, তাহলে আলটিমেট হার্টকে সংকোচন প্রসারণ কে করবে? অবশ্যই মায়োকার্ডিয়াম করবে, ঠিক কি না? বুঝতে পারছি? তাহলে এই মায়োকার্ডিয়াম লেয়ারটাই কি মূলত পেশি স্তর, যেটা কি করবে আমাদের হার্টকে সংকোচন বা প্রসারণ করবে। বুঝতে পারছি? এই হচ্ছে ব্যাপার। তাহলে এই মায়োকার্ডিয়াম লেয়ারটা সংকোচন প্রসারণের মাধ্যমে কি হয়, আমাদের রক্ত ভেতরে প্রবেশ করে এবং ভেতর থেকে বাইরে চলে যায়। ক্লিয়ার? তাহলে মূল কাজটাই এই মায়োকার্ডিয়াম লেয়ারটাকে করা, মানে মায়োকার্ডিয়াম লেয়ারটা করতেছে। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, এবার সে এন্ডোকার্ডিয়াম বা ভেতরের স্তর। তাহলে ভেতরের স্তর কি করে, চায় চায় দেখে? আসলেই সে চায় চায় দেখে, কারণ এই ভেতরের স্তরের ভিতরে, মানে ভেতরের স্তরে অনেক ধরনের জিনিসপত্র থাকে। কি কি থাকে আমরা একটু লিখি, কি কি থাকে, তারপরে একটা একটা করে ডেসক্রাইব করবো। ভেতরের স্তরে তোমার হার্টের প্রকোষ্ঠ থাকে বা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে। 2 নাম্বার, এন্ডোকার্ডিয়ামে থাকে হৃৎপিণ্ডে বিভিন্ন কপাটিকা থাকে, কপাটিকা বা ভালভ, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে বিভিন্ন রক্তবাহিকা থাকে। বুঝতে পারছি? তোমাদের বইতে যেভাবে আছে ওইভাবে আমি পড়াইতেছি না, আমি আমার মতো করে পড়াইতেছি, কারণ এটা আমার খুবই মানে পছন্দের একটা জিনিস আর্ট, তো এই জন্য আমি আমার মতো করে পড়াইতেছি। বুঝতে পারছি? টোটালি আমার নিজের নিয়মে। ওকে, তো আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, কপাটিকা বা ভালভ এবং কি বিভিন্ন রক্তবাহিকা নিয়ে আমাদের হার্টের এন্ডোকার্ডিয়াম লেয়ারটা গঠিত। তাহলে চলো তো আমরা একটু দেখে নেই কোন জিনিসটা কি হার্টের বিভিন্ন প্রকোষ্ঠ। আমরা কিন্তু এখন অ্যানাটমিতে আছি। ক্লিয়ার? আজকে চেষ্টা করবো আমাদের অ্যানাটমিটা ক্লিয়ার করে দিতে। যারা অ্যানাটমি মানে জানো না তাদের জন্য বলতেছে, অ্যানাটমি মানে হচ্ছে গঠন। এটা হচ্ছে মেডিকেলের বিভিন্ন মানে মেডিকেল থেকে এটা নিচ্ছি আমি। তোমার অ্যানাটমি কথার মানে হচ্ছে গঠন। তো মেডিকেলে তোমরা যখন যাবা তখন তোমাদেরকে 3টা পার্ট এক একটা জিনিস পড়ানো হবে। একটা হচ্ছে অ্যানাটমি মানে তার গঠন, তারপর তার ফিজিওলজি বা ফাংশন বা তার কাজ, 3 নাম্বার হচ্ছে তার প্যাথোলজি বা রোগ সম্পর্কিত ব্যাপার সেটা। ওকে, তো আমরা আপাতত অ্যানাটমিতেই আছি, যেহেতু এই হার্ট আমরা আজকে শুরু করলাম। এরপর আমরা চলে যাব, দেখো এন্ডোকার্ডিয়ামের ভেতর স্তরে কি আছে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। তাহলে আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠতে যাই। এই হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ আছে?
যদি বলে হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ, হৃৎপিণ্ড হচ্ছে 4টা প্রকোষ্ঠ। বললাম না আমি আমার মতো করে করাবো একটু অন্যভাবে। হৃৎপিণ্ডের মূলত 2টা প্রকোষ্ঠ, একটা হচ্ছে উপরের প্রকোষ্ঠ, একটা হচ্ছে নিচের প্রকোষ্ঠ। বুঝতে পারছি? আমি একবার আমার নিজের স্টাইলে তোমাদের পড়াচ্ছি হার্টটা, বুঝতে পারছেন? কোনো বই ফলো করতেছে না, টোটালি আমার নিজের স্টাইলে পড়াইতেছি। যদি কারো আমার স্টাইল পছন্দ না হয় তোমরা চাইলে বই দেখে পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা, তবে একটা ব্যাপার বলি, আমি শেষে বলে দেবো যে যদি পরীক্ষার কোশ্চেন হয় কিভাবে আনসার করতে হবে, ঠিক আছে? উপরের স্তরটাকে আমরা বলি অলিন্দ, উপরের স্তরটাকে আমরা বলি কি অলিন্দ, আর নিচের স্তরকে বলা হয় কেমন মনে রাখবা? দেখো উপরেরটা অলিন্দ, ঠিক আছে? উপরেরটা অলিন্দ আর নিচেরটা কি? ন দিয়ে মনে রাখবো, নিচেরটা হচ্ছে নিলয়, ন ফর নিলয়। বুঝতে পারছি? এই যে নিলয়, বুঝতে পারছি? মনে থাকবে না? তাহলে উপরেরটা অলিন্দ, নিচেরটা কি? নিলয়। তাহলে অলিন্দর ইংলিশ নাম হচ্ছে অ্যাট্রিয়াম এবং নিলয়ের নাম হচ্ছে ভেন্ট্রিকল। বুঝতে পারছি? তাহলে অলিন্দ, উপরে থাকে অলিন্দ আর নিচে থাকে কি? নিলয়। উপরে থাকে অলিন্দ, নিচে থাকে কি? নিলয়। এবার আসি, এই অলিন্দ দেখো আমাদের হার্টের কিন্তু 4টা লেয়ার। এই 4টা লেয়ার কোথা থেকে আসছে? 10টা মিটিং, হ্যাঁ 10টা মিটিং আছে, শিফট। আচ্ছা যাই হোক, তো উপরে একটা অলিন্দ, নিচেরটা কি? নিলয়। তাহলে এই অলিন্দের মধ্যে চিন্তা করো, অলিন্দে কিন্তু আবার একটা কি ডান দিকের অংশ, একটা কি বাম দিকের অংশ। তাহলে একটা ডান অলিন্দ, একটা কি বাম অলিন্দ, মানে ঘুরে ফিরে একই জিনিস হলো, বাট আমি একটু অন্যভাবে তোমাদের বোঝাইলাম। ক্লিয়ার? তো একটা হচ্ছে ডান, একটা হচ্ছে কি বাম। এখানেও একটা হচ্ছে ডান, একটা হচ্ছে কি বাম। ক্লিয়ার? মজার ব্যাপার হচ্ছে এই যে ডান অলিন্দ এবং বাম অলিন্দ, কি অলিন্দ? ডান অলিন্দ এবং বাম অলিন্দ, এবং ডান নিলয় এবং বাম নিলয়। বুঝতে পারছি? এইগুলো হচ্ছে আন্ত, বা যদি আমরা এটা এভাবে বলি যে হ্যাঁ ডান অলিন্দ এবং ডান অলিন্দ এবং বাম অলিন্দ, এর হচ্ছে আন্ত অলিন্দ পর্দা দ্বারা কি থাকে? আলাদা থাকে। ভালো করে খেয়াল করো, এটা এইভাবে এর জন্য করাইছি জিনিসগুলো বোঝানোর জন্য কে কোন পর্দা দ্বারা পৃথক থাকে। ডান অলিন্দ এবং বাম অলিন্দ কোন পর্দা দ্বারা? আন্ত অলিন্দ পর্দা দ্বারা পৃথক থাকে। তাহলে আন্ত অলিন্দ পর্দা দ্বারা পৃথক। কোনটা? ডান অলিন্দ এবং ডান অলিন্দ এবং কি বাম অলিন্দ। ক্লিয়ার? তাহলে নিলয়টা ডান নিলয় এবং বাম নিলয় কোনটা হবে? ডান নিলয় এবং বাম নিলয় কি হবে? আন্ত নিলয় পর্দা দ্বারা। ক্লিয়ার? আন্ত নিলয় পর্দা দ্বারা পৃথক। ক্লিয়ার? তাহলে চলো আরেকবার একটু করে নিই আমরা। আমাদের ডান অলিন্দ এবং বাম অলিন্দ আন্ত অলিন্দ পর্দা দ্বারা পৃথক থাকবে, এবং ডান নিলয় এবং বাম নিলয় কি আন্ত নিলয় পর্দা দ্বারা পৃথক থাকবে। ঠিক আছে? চিত্রকে বোঝাবো, কনসেপ্টটা ক্লিয়ার করতেছি। এবং আরো মজার ব্যাপার, শুধুমাত্র অলিন্দ এবং নিলয় এর হচ্ছে কপাটিকা দ্বারা পৃথক থাকবে। কি দ্বারা? কপাটিকা দ্বারা পৃথক। কপাটিকা দ্বারা পৃথক। বুঝতে পারছি? চলো আমরা একটু চিত্র আঁকি। ওকে, আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ করতেছি। এই হার্টের 4টা প্রকোষ্ঠ আছে, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। হার্টের প্রকোষ্ঠ নিয়ে আলোচনা করার পরে আমরা কপাটিকায় যাব, তারপর রক্তবাহিকাতে চলে যাব। ক্লিয়ার? আচ্ছা, আমি এটা মুছে পেলাম। তো আমি একটু ডান পাশে হার্টের চিত্রটাকে আঁকবো। ডান পাশে আমি হার্টের চিত্রটাকে একটু আঁকার চেষ্টা করব। ঠিক আছে? দেখো ব্যাপারটা এইরকম, হার্টের চিত্র আঁকার সময় একটা লাভ আঁকবা। ঠিক আছে? মানে হার্টের চিত্র আমি একটু দেখাই কিভাবে আঁকতে হয়। মানে আমি একটু সিম্পল আঁকার চেষ্টা করতেছি, যদি আমি ভাই ভালো চিত্র আঁকতে পারি না, তোমরা তো জানেন, তাই না? কি হলো? কিছু হলো? এটা কিছু একটা হয়েছে। এখানে দিয়ে এভাবে দাগ দিবা, ঠিক আছে? দেখো আমি কিভাবে আঁকতেছি, প্রত্যেকে খেয়াল করো। পরীক্ষা আসলে তোমরা এইভাবে দিয়ে দিবা, এভাবে দিলেও হবে, কারণ কিছু না আঁকার চাইতে কিছু আঁকা অ্যাটলিস্ট ভালো। ওকে, দেখছো মোটামুটি কিন্তু হয়ে গেল একটা শেপ। ঠিক আছে? আমরা বাকিটা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি।
এভাবে ভেতরের দিকে দিয়ে দিবা, তারপর বাইরের দিকে এনে এভাবে, এটা বেশি সোজা হয়ে যাবে, এভাবে দিবা। মোটামুটি একটা ডায়াগ্রাম ডেভেলপ করতেছে। ওকে, মোটামুটি তো বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে এখান দিয়ে এটা এবং এখান দিয়ে এটা, এবং এখান দিয়ে আছে দুইটা, এখান দিয়ে আসবে। তোমাদের বইতে এখান দিয়ে আঁকা আছে একটা, আমি এখান দিয়ে দেবো হচ্ছে দুইটা, রিজন আছে, ঠিক আছে? আমি বললাম মানে আমরা ফুল কনসেপ্টে ক্লিয়ার করবো এখানে। ওকে, সো এইটা তুমি ধরতে পারো হার্টের একটা নর্মাল একটা শেপ, তো নর্মাল একটা গঠন তুমি ধরতে পারো। আমরা একটু এটাকে ছোট করে দিচ্ছি কারণ এই অংশটা একটু ছোট থাকে, বুঝতে পারছি? ছোট থাকে কিন্তু একটু পুরো থাকে, ছোট থাকে বাট একটু মোটা থাকে, একটু মোটা থাকে। এটা মোটা থাকার একটা রিজন আছে, আমি বলবো তোমাদের। আমার মতো করে একটু আঁকার চেষ্টা করো তোমরা। পরীক্ষার খাতে এভাবে যদি আঁকো তাহলেও কোনো সমস্যা নেই, বুঝতে পারছি? আমরা চেষ্টা করলাম যে হার্টটাকে অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, যত সিম্পলি এটাকে আঁকা পসিবল আমরা আঁকার চেষ্টা করলাম। ক্লিয়ার? আমি জানি না এটা কি হয়েছে, হার্ট হয়েছে না কি হয়েছে, তো ধরে নিচ্ছি এটা একটা হার্ট। ওকে, তো এবার আমরা এখন কি করব? আমরা এখন দেখব যে আমাদের উপরের অলিন্দ, দেখো এই উপরের দিকে দুইটা প্রকোষ্ঠ আমরা দেখতে পারতেছি। এই দুইটা প্রকোষ্ঠের নামে কিন্তু কি অলিন্দ বা অ্যাট্রিয়াম। তাহলে এটা হচ্ছে একটা অলিন্দ, আমরা একটু লিখলাম, এটা হচ্ছে অলিন্দ, এটা হচ্ছে কি অলিন্দ। আর নিচের দুইটাকে আমরা কি বলবো? এই যে নিচের দিকে কি থাকবে? নতে নিচে, নতে কি নিলয়, তাহলে এটা হচ্ছে একটা নিলয়, এটা হচ্ছে কি একটা নিলয়। ওকে, আমরা এরপর পড়ছিলাম যে আমাদের অলিন্দ হচ্ছে, উপরে অলিন্দ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডান অলিন্দ, একটা কি বাম অলিন্দ। দেখো এই জিনিসটা হচ্ছে তুমি তোমার বডির সাথে চিন্তা করবা। দেখো আমার এটা কি ডান হাত, এই হাত দিয়ে আমি খাই, ডান হাত, ডান হাতটা কি এই দিকে, তাহলে আমার এই দিকে কি হবে? ডান। তাহলে এটা হচ্ছে আমার ডান অলিন্দ, আমি একটু অন্য কালি ইউজ করি, এটা হচ্ছে আমার ডান অলিন্দ, আর এটা কি আমার বাম অলিন্দ হবে, রাইট? এটা কি তাহলে ডান নিলয়, এটা কি বাম নিলয়। ওকে, তাহলে দেখো তো আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। তাহলে আমরা একটা কথা বুঝি যে আমাদের ডান অলিন্দ এবং বাম অলিন্দ আন্ত অলিন্দ পর্দা দ্বারা পৃথক। তাহলে আন্ত অলিন্দ পর্দা কোনটা? আমি একটু কালার করে দিচ্ছি, ঠিক এই পর্দাটা হচ্ছে আমাদের আন্ত অলিন্দ পর্দা। ক্লিয়ার? দেখো আমাদের ডান অলিন্দ এবং বাম অলিন্দের মাঝে কিন্তু একটা পর্দা আছে, ঠিক এই পর্দাটাকে আমরা কি বলি? আন্ত অলিন্দ পর্দা। ক্লিয়ার? তারপর কি বলছি আমরা? আমাদের ডান নিলয় এবং বাম নিলয় কি থাকে? আন্ত নিলয় পর্দা দ্বারা পৃথক থাকে। দ্যাট মিনস আমাদের এই যে পর্দাটা, এই পর্দাটা হচ্ছে আমাদের কি? আন্ত নিলয় পর্দা। তো এই আন্ত নিলয় পর্দার মধ্যে আবার অনেক কিছু থাকে, তোমার প্যাপিলারি মাসেল থাকে, অনেক কিছু থাকে, তো ওইগুলোতে আমরা পড়ে যাব আমরা যখন বিভিন্ন নোট নিয়ে আলোচনা করবো, লাইক সাইনোয়াট্রিয়াল নোট, অ্যাট্রোভেন্ট্রিকুলার নোট, মানে যেগুলোর কারণে হার্টটা সংকোচন প্রসারণ হয়। কারণ পেশি তো নিজে থেকে সংকোচন প্রসারণ হবে না, তাকে কেউ সংকোচন প্রসারণ করবে। তো যেগুলো করবে সেগুলো হচ্ছে তাদেরকে আমরা বলি নোট। তো ওই নোটে যখন যাবো তখন আমরা মাসেলগুলো নিয়ে আলোচনা করবো। তোমাদের আব্দুল কি বলে গাজী আজমল স্যারের বইতে মাসেলগুলো নিয়ে আলোচনা করছে প্রথম দিকে, বাট আমি প্রথম দিকে ভেজালে যাবো না। কিছু মানে হার্টের জিনিসটা শেখার একটা মজার, মানে শেখার মজা হচ্ছে তোমার ধাপে ধাপে আগাতে হবে, বুঝতে পারছো? আস্তে আস্তে তোমার পয়েন্ট বাই পয়েন্ট আগালে দেখবে ইজি হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা ওইগুলো এখন এখানে টানবো না, আগে আমরা অ্যানাটমিটা শিখে নিই, ঠিক আছে? ওগুলো হচ্ছে কাজের মধ্যে,
ঠিক আছে? এখন আমি যদি অ্যানাটমির মধ্যে কাজ নিয়ে আসি তাহলে ওই হবে না। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ডান অলিন্দ ডান নিলে, বাম অলিন্দ বাম নিলে। তাহলে দেখো আমাদের ডান অলিন্দ এবং বাম অলিন্দ কি আন্ত অলিন্দ পর্দা, এবং ডান নিলে এবং বাম নিলে কি আন্ত নিলে পর্দা দ্বারা পৃথক। আরেকটা কথা বলছি, অলিন্দ এবং নীল কি থাকে? কপাটিকা দ্বারা পৃথক থাকে। এই যে দেখো আমাদের ডান অলিন্দ এবং ডান নীল একটা কপাটিকা দ্বারা পৃথক আছে, বাম অলিন্দ বাম নীল কি আরেকটা কপাটিকা দ্বারা পৃথক আছে। এই যে লম্বা লম্বা যে জিনিসগুলো দিচ্ছি এগুলো হচ্ছে কপাটিকা। ওকে, বুঝতে পারছি? তো দেখো তো আমাদের অলিন্দ এবং নীলয় নিয়ে কথাবার্তা শেষ না। তাহলে আমাদের হার্টের প্রকোষ্ঠ কয়টা? তো এই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টা। ওকে, আমি এখানে লিখে দিলাম 4টা। কি কি? ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ এন্ড বাম নিলয়। ক্লিয়ার? বুঝতে পারছি? কঠিন মনে হয় না? কঠিন। ওকে, এই পর্যন্ত আমরা প্রত্যেকে বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাই দাও। আচ্ছা স্টুডেন্ট, বারবার তো দূরের কথা আস্তে আস্তে কমতেছে, রিজনটা কি? ক্লাস রেকর্ড থাকবে বলে আমাকে একটু প্রত্যেকে জানাই দাও তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। ঠিক আছে? যারা বুঝতে পারছো তারা লিখো ডান। ওকে, প্রত্যেকে ডান লিখে দাও যারা বুঝতে পারছো। এই কারা কারা আছে? তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি, একটু কুইকলি ডান লিখে দাও। আমি তো একটা না পড়ালে হবে না, তোমাদেরকেও তো মাথায় নিতে হবে, তাই না? হ্যাঁ, দীপ সরকার বলছে ডান, প্রিয়াংশু দত্ত বলছে ডান, রাফি বলছে ডান, রাজেশ সাহা বুঝছি। ওকে, আর কে কে আছো? তাসনিম সোমায়া বলছে ডান, পার্থ সরকার ডান, ডানা ডান ডান। ওকে, এশা দাস বলছে ডান। আর কেউ নাই? ওকে, তারপর তাহলে এই হচ্ছে কি আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নিয়ে কথাবার্তা। এখন আমরা চলে যাব, আমরা এই যে এখন বললাম যে আমাদের অলিন্দ এবং নিলয় কি বিভিন্ন কপাটিকা দ্বারা সংযুক্ত থাকে। কি দ্বারা? বিভিন্ন কপাটিকা দ্বারা। এখন আমরা চলে যাব এই কপাটিকা। ঠিক আছে? আমাদের অলিন্দ এবং নিলয়কে আর কোনো কিছু বলার আছে? আচ্ছা, অলিন্দ এবং নিলয় নিয়ে আরেকটু কিছু বলে রাখি, এক্সট্রা ভাবে বলে রাখি, যদি পরীক্ষায় আসে গঠন প্রশ্ন এখানে আলোচনা করে দিবা। ঠিক আছে? এখানে বলবো একটু বলে রাখি, সেটা হচ্ছে অলিন্দের প্রাচীরগুলো কিছুটা বড় হয়, নিলয়ের প্রাচীরগুলো কিছুটা ছোট হয়। এর মধ্যে বাম নিলয়ের প্রাচীরটা একটু বেশি ছোট এবং একটু বেশি পুরু হয়। কেন পুরু হয়? কারণ এই বাম পাশটা দিয়ে তোমার সারা দেহে রক্ত সঞ্চালন করতে হয়, এবং সারা দেহে যদি তাকে রক্তটা সঞ্চালন করতে হয় তাহলে প্রাচীরটা যদি পাতলা হয় তাহলে কি ওই প্রেসারের কারণে, মানে যে প্রেসারটা তাকে দিতে হবে, পাতলা প্রাচীর তো প্রেসারটা দিতে পারবে না। যেমন তোমার ব্রেনে রক্ত পরিবহন করতে হয়, নার্ভে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন শিরা উপশিরা রক্তটাকে পরিবহন করতে হয়, তাই না? বা রক্তটাকে পাঠাতে হয়। তো যদি প্রাচীরটা পাতলা থাকে তাহলে সেই পরিমাণ কিন্তু সে ইফোর্টটা দিতে পারে না। বা প্রাচীর যদি মোটা থাকে সেক্ষেত্রে কিন্তু সে ওই ইফোর্টটা দিয়ে রক্তটাকে সারা দেহে পরিবহন করতে পারে। বুঝতে পারছি? তো এই জন্য বাম নিলয়ের প্রাচীরটা কি থাকে? একটু পুরু থাকে, আর ডান নিলয়টা একটু পাতলা থাকে। কেন? কারণ তাকে শুধুমাত্র ফুসফুসে নিতে হয় রক্তটাকে। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, সো ডান অলিন্দ বা অলিন্দ এবং নিলয়ের কথাবার্তা শেষ। এখন আমরা চলে আসবো আমাদের কপাটিকা, 2 নাম্বার ধাপ, সেটা হচ্ছে কপাটিকা। মনে রাখবা, প্রথমে বলে দিতে তোমাদের বইতে কপাটিকা আছে 6টা, বাট আমি বলবো কপাটিকা আছে 4টা। ক্লিয়ার? কেন মনে রাখবো? 4টা ওয়ার্ড 4টা কপাটিকা। ক্লিয়ার? আচ্ছা, এখানেও কাহিনী আছে। ঠিক আছে? বললাম না আমি আমার মতো করে পড়াবো এগুলা, যাদের সমস্যা হবে তারা বই থেকে পড়ে নিবে। ওকে, একটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। দেখো তো, অলিন্দ মানে কি অ্যাট্রিয়াম, নিলয় মানে কি ভেন্ট্রিকল। তাহলে অলিন্দ এবং নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে তার নাম কি হবে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, রাইট? 2 নম্বর যে কপাটিকা তার নাম হচ্ছে সেমিলুনার কপাটিকা। সেমিলুনার কপাটিকা। আর কয়টা বাকি? আর হচ্ছে 2টা বাকি। আমি একটু নিচের দিকে লিখতেছি। একটা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা, এবং আরেকটা হচ্ছে আমাদের করোনারি করোনারি কপাটিকা।
তাহলে কোনটা কি আমরা একটু দেখে নিই। দেখো অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা কি করে এটা, এটা হচ্ছে অ্যাট্রিয়াম মানে অলিন্দ এবং নিলয়ের মাঝখানে থাকে। তাহলে বাম অলিন্দ এবং বাম নিলয়, সরি ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে যে কপাটিকা আছে সেটা কি ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। আর বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে কি আছে বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, রাইট। তাহলে ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা একটা কি ডান দিকে থাকে, একটা কি বাম দিকে থাকে। আমি একটু লিখতেছি অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডান দিকে থাকে আর একটা কি বাম দিকে থাকে। ক্লিয়ার? একটা ডান দিকে থাকে একটা কি বাম দিকে থাকে। তো ডান দিকে যে কপাটিকাটা থাকে, ডান দিকে যে কপাটিকা থাকে তার একটা স্পেশাল নাম আছে, কেমন বলি ট্রাইকাসপিড কপাটিকা। কি বলি ট্রাইকাসপিড কপাটিকা। আর বাম দিকে যে কপাটিকা থাকে তার নাম হচ্ছে কেমনে, এই যে দেখো বতে বাম দিকে আর বতে কি বাইকাসপিড কপাটিকা। একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখবা যে বাইকাসপিড কপাটিকা আর হচ্ছে মাইট্রাল কপাটিকা। ব্যাখ্যা করবো কেন মাইট্রাল কপাটিকা। ওকে, আচ্ছা আমাদের একটুখানি উল্টাপাল্টা হয়ে গেছে ব্যাপারগুলো, মানে উল্টাপাল্টা বলতে বুঝাইতে চাইতেছি যে সোজা লেখার কথা বাট চিত্রের কারণে আমাদের একটু অন্য জায়গায় লিখতে হয়েছে। তো আমি একটু আরেকবার দেখাই দিচ্ছি তোমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, যেটা হচ্ছে আমাদের ডান, যেটা হচ্ছে আমাদের ডান দিকে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল এই দুটার মাঝখানে থাকে। তাহলে এই কপাটিকার নাম কেটে হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড মানে কি তিন পাল্লা বিশিষ্ট কপাটিকা, অর্থাৎ ওই কপাটিকাটার ভিতরে একটা পাল্লা, দুইটা পাল্লা, তিনটা পাল্লা এইভাবে থাকবে। ঠিক আছে? যখন যখন এই কপাটিকাটা খুলবে তখন এইভাবে খুলবে, যখন বন্ধ হবে তখন এইভাবে বন্ধ হবে। ক্লিয়ার? খুলবে বন্ধ হবে, খুলবে বন্ধ হবে, খুলবে বন্ধ হবে এভাবে। ঠিক আছে? তাহলে কয়টা এখানে কয়টা জিনিস আছে? তিনটা। এটা এই জন্য এটাকে বলি কি আমরা ট্রাইকাসপিড বা তিন পাল্লা বিশিষ্ট কপাটিকা। ক্লিয়ার? বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা আছে সেটাকে আমরা কি বলি বাইকাসপিড কপাটিকা। কেন বাইকাসপিড? কারণ বাই মানে কি দুই, এটা হচ্ছে দুই পাল্লা বিশিষ্ট কপাটিকা। যখন খুলবে এভাবে, বন্ধ হবে এভাবে, খুলবে বন্ধ হবে, খুলবে বন্ধ হবে এভাবে। বুঝতে পারছি? ঠিক এভাবে। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে তোমাদের এভাবে। ওকে, খুলবে বন্ধ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বাইকাসপিড কপাটিকা। কেন মাইট্রাল কপাটিকা বলে? খ্রিস্টানরা, হ্যাঁ খ্রিস্টানরাই মনে হয়, তো এক ধরনের পাগড়ি পরে মাথায়। ঠিক আছে? ওই পাগড়িগুলো দেখতে তোমার এই যেরকম বাইকাসপিড কপাটিকার মতো, তার ওই পাগড়িগুলোর নাম বলবে মাইট্রাল। তাদের পাগড়ির নাম হচ্ছে মাইট্রাল। তো ওই বাইকাসপিড কপাটিকা গুলোকে দেখতে এই মাইট্রালের মতো দেখায় বিধায় এদেরকে আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। ক্লিয়ার? বুঝতে পারছি? বাইকাসপিড কপাটিকা দেখতে ওই যে খ্রিস্টানদের এক ধরনের পাগড়ি আছে যেটা দেখতে এই বাইকাসপিড কপাটিকার মতো। খ্রিস্টানদের পাগড়ির নাম হচ্ছে তোমার মাইট্রাল। তো ওইখান থেকে আসছে মাইট্রাল কপাটিকা। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এগুলো আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। একটা হচ্ছে ডান, একটা হচ্ছে বাম। ডানে থাকে ট্রাইকাসপিড কপাটিকা, বামে থাকে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা। ক্লিয়ার? পরীক্ষায় কোশ্চেন আসে হার্টের বাম দিকে কোন ধরনের কপাটিকা থাকে? মাইট্রাল কপাটিকা। কারণ অনেকে মনে রাখে বতে বাম, বতে কি বাইকাসপিড কপাটিকা। তবে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, দেখো তো বাম এখানে কয়টা ওয়ার্ড আছে? দুইটা না? এই বতে হচ্ছে, বাতে হচ্ছে বাইকাসপিড কপাটিকা, মত হচ্ছে মাইট্রাল কপাটিকা। আর বলবা জীবনে দেখো যদি বলে বাম দিকে কোন ধরনের কপাটিকা থাকে, তাহলে কি দুই ধরনের, মানে একটা কপাটিকা যার দুইটা নাম কি, একটা হচ্ছে বাতে মনে রাখবে বাইকাসপিড কপাটিকা, মতে মনে রাখবে হচ্ছে মাইট্রাল কপাটিকা। এর চাইতে ইজি আর কি হইতে পারে? নাম লেখাই বলে দিতে পারতেছে, তাই না? ওকে, শেষ। তাহলে আমাদের কপাটিকার কনসেপ্ট, না কপাটিকার কনসেপ্ট শেষ হয়নি। এবার আছে সেমিলুনার কপাটিকা। এই সেমিলুনার কপাটিকা মানে কি? দেখো সেমি মানে কি? সেমি মানে কি? অর্ধেক, তাই না? সেমি মানে কি? অর্ধেক। তোমাকে যদি বলা হয় সেমি মোলার দ্রবণ প্রস্তুত করো, তুমি কি করো? অর্ধেক বা 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করো, রাইট? সেমি মোলার মানে কি? হাফ বা 0.5। বুঝতে পারছি? ডেসি মানে কি? ডেসি মানে হচ্ছে 1/10, মানে 10 ভাগের 1 ভাগ বা 0.1। বুঝতে পারছি? আর সেন্টি মানে কি? 1/100। ক্লিয়ার? যাই হোক, কেমিস্ট্রিতে আছে পুরো মজা লাগবে। তো সেমি মানে কি? অর্ধেক। লুনার কথা মানে কি? লুনার কথা মানে হচ্ছে চন্দ্র। লুনার কথা মানে কি? চন্দ্র বা চাঁদ। তার মানে কি এটা অর্ধেক চাঁদ।
এই কপাটিকাগুলো দেখতে কি অর্ধচন্দ্রাকৃতি, এই জন্য এইগুলোর আরেকটা নাম হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। আরেকটা নাম কি? অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। উপরে এটা মুছে যদি লিখতাম তাহলে ভালোই তো, তাহলে আর এই প্রবলেমটা হতো না। স্থান খুবই ছোট হয়ে গেছে। যাই হোক, তোমার কি বুঝতেছি তুমি? ডান। ওকে, সো কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, এখানে ছিলাম। অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। ওকে, তাহলে এই যে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, এদেরকে আমরা কি বলি? সেমিলুনার কপাটিকা। ক্লিয়ার? এই কপাটিকা সেমিলুনার কপাটিকা। এই কপাটিকা আবার দুইটা। কয়টা? এই কপাটিকা হচ্ছে আবার দুইটা। কয়টা ভাইয়া? দুইটা। কি কি? একটা হচ্ছে আমাদের এই যে আমাদের ডান নিলয় থেকে যখন ফুসফুসে যায় তখন আমাদের ফুসফুসীয় কপাটিকা নামে একটা কপাটিকা বা পালমোনারি কপাটিকা। মনে রাখো, ফুসফুস এটা কিওয়ার্ড আছে পালমোনারি, তাহলে এটা হচ্ছে পালমোনারি কপাটিকা। আর বাম নিলয় থেকে কি যে এখানে যায় কি দিয়ে? আমরা জানি মহাধমনী দিয়ে সারা দেহে রক্ত পরিবহন করে। মহাধমনী মানে কি? অ্যাওর্টা। অ্যাওর্টা থেকে আছে অ্যাওর্টিক কপাটিকা। কপাটিকা অ্যাওর্টিক কপাটিকা। আই রিপিট, আমি কিন্তু এখনো তোমাদেরকে ফিজিওলজিতে যাই নাই, মানে গঠনে যাইনি, বা কিভাবে কাজ হবে, মানে কিভাবে ব্লাড সার্কুলেট হবে সেটা কিন্তু এখনো যাইনি। আমরা এখনো গঠনে আছি। ক্লিয়ার? সো এগুলা কেমনে কিভাবে কাজ করে, যখন কাজ করাবো এই পুরো জিনিসটাকে আমি সলভ করাবো যে কেমনে রক্ত আহে, কেমনে রক্ত যায়, বুঝতে পারছি? তখন এগুলো ক্লিয়ার হবে এবং কিওয়ার্ড ধরে ধরে ক্লাস করা, কিওয়ার্ড ধরে ধরে দেখাবো। পালমোনারি মানে কি? ফুসফুস। পালমোনারি মানে কি? ফুসফুস। আমি একটু সাইডে লিখে দিচ্ছি, পালমোনারি কথার মানে কি? ফুসফুস। আচ্ছা, তোমরা লিখে নাও, আমি আর লিখতেছি না, জায়গা শর্ট, অনেক শর্ট। অ্যাওর্টিক মানে কি? অ্যাওর্টা, অর্থাৎ একটা হচ্ছে ডান নিলয় থেকে আমাদের ফুসফুসে যাবে, এর জন্য এখানে একটা কপাটিকা থাকে। দেখো নিচ থেকে উপরে যাইতেছে, রাইট? এই যে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে না, তো উপরের দিকে যাওয়ার সময় ওমিকোসিস টানে রক্তটা নিচের দিকে নেমে যেতে পারে। এই জন্য এখানে কপাটিকা থাকে, যেন রক্তটা নিচের দিকে বা ব্যাক ফ্লো হইতে না পারে, ক্লিয়ার, বা উল্টা দিকে যেতে না পারে। এই জন্য এখানে পালমোনারি কপাটিকা নামে একটা কপাটিকা থাকে। ক্লিয়ার? অ্যাওর্টিক কপাটিকা, দেখো আমাদের বাম নিলয় থেকে রক্তটা কি অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে যাবে। অ্যাওর্টা মানে কি? মহাধমনী। মহাধমনীর মাধ্যমে কি সারা দেহে যাবে। তো যখন সারা দেহে যাবে, কোথায়? যখন সারা দেহে যাবে তখন কি এই যে এখান থেকে উপরের দিকে উঠতেছে না, পসিবল হবে কি না যে নিচের দিকে নেমে যাওয়ার? কারণ অভিকর্ষটা নিচের দিকে নামতেই পারে, রাইট? যখন ব্লাডের ফ্লো কমে যাবে তখন কি নিচের দিকে নামা শুরু করবে না? তো এই জন্য এখানে কি থাকে? কপাটিকা দেওয়া থাকে। এই কপাটিকার নাম, যেহেতু অ্যাওর্টার এখানে কপাটিকা থাকে, এই জন্য এই কপাটিকার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। ক্লিয়ার? আমি কিন্তু প্রত্যেকটা জিনিস কেন নামকরণ হয়েছে পুরো ভাঙা ভাঙা বুঝিয়ে দিতেছি, বুঝতে পারছি? টেকনিক আছে, বাট টেকনিকে যাওয়ার আগে আমরা একটু ভাঙা ভাঙা বুঝি, তারপর আমরা টেকনিকে যাবো। কেন না? তারপর হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। কোন কপাটিকা? ইউস্টেশিয়ান কপাটিকা। এই ইউস্টেশিয়ান কপাটিকাটা হচ্ছে তোমার সারা দেহ থেকে, সারা দেহ বলতে তোমার যখন নিচের থেকে, নিচ থেকে মানে তোমার পা, ঠিক আছে, তারপর কিডনি, ঠিক আছে, এই সকল অঞ্চল থেকে যখন তোমার রক্তটা হার্টের দিকে আসবে, মানে কি নিচ থেকে উপরের দিকে আসবে, ডানলিন্দে আসবে, তাই না? তখন ওই ডানলিন্দে যে জিনিসটা আসবে, ঠিক আছে, এটাকে আমরা বলি ইনফিরিয়র ভেনা কেভা। তো ওটাতে আসবো আমরা। ওই ইনফিরিয়র ভেনা কেভার মধ্যে ইউস্টেশিয়ান কপাটিকা থাকে। অর্থাৎ নিচ থেকে কোনো কিছু যখন উপরের দিকে উঠবে, ঠিক ওই সকল জায়গাতে কি থাকে? আমাদের কপাটিকা দেওয়া থাকে, বুঝতে পারছি? যেমন আমাদের নিম্ন দেহ থেকে বা নিম্ন জায়গা থেকে কি হবে? আমাদের রক্তটা কোথায়? হার্টের দিকে আসবে। তাই নিচ থেকে যেটা আসবে এটাকে আমরা কি বলি? শিরা পথে হার্টে প্রবেশ করবে না, তাই নিম্ন মহাশিরা। তাই নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে কি হবে? রক্তটা আমাদের হার্টে প্রবেশ করবে। তখন কি, যখন মনে করো তোমাদের হার্টের ফ্লো কমে যাবে, তখন কি হবে? যে রক্তটা উপরের দিকে উঠছে ওটা কি নিচের দিকে নেমে যেতে পারে, যেটা উপরের দিকে উঠছে সেটাকে আবার নিচের দিকে ডাউন করতে পারে। এর জন্য ওই নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কেভার মধ্যে একটা কপাটিকা থাকে। এই কপাটিকার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা, বুঝতে পারছি? ইউস্টেশিয়ান কপাটিকা কোথায় থাকে? নিম্ন মহাশিরা থাকে। এতক্ষণ অনেক কথা বলছি যে আমাদের রক্ত হার্টের ভিতরে প্রবেশ করে, হার্ট থেকে বাইরে যায়, রাইট? তাই না? হার্টের নিজেরও তো পেশি আছে, আমরা দেখলাম মায়োকার্ডিয়াম। তার মানে কি? মায়োকার্ডিয়াম লেয়ারটা কি?
হার্টের পেশি। তাহলে হার্টের কি নিজেকে রক্ত দেওয়ার প্রয়োজন নাই? তার পেশিগুলো যদি রক্ত না পায় তাহলে হার্ট কি বেঁচে থাকতে পারবে? অবভিয়াসলি পারবে না। তো হার্টের পেশি কিসের মাধ্যমে রক্ত পাবে? করোনারি ধমনির মাধ্যমে। কিসের মাধ্যমে? করোনারি ধমনির মাধ্যমে। বুঝতে পারছি? কোন ধমনী? করোনারি ধমনী। ওকে, সো এই করোনারি ধমনীতে যে কপাটিকাটা থাকবে এটাকে বলা হয়, মানে এটা মূলত করোনারি ধমনী না, করোনারি শিরার মধ্যে থাকবে। তো করোনারি শিরাতে যে কপাটিকা থাকবে সেটা কি? করোনারি কপাটিকা। দেখো আমি এখানে একটাই এক্সট্রা রাখছিলাম, এটাই মূলত করোনারি শিরা। এই শিরার আরেকটা হচ্ছে করোনারি সাইনাস। বুঝতে পারছি? তাহলে এই করোনারি কপাটিকাটা কোথায় থাকবে? আমাদের করোনারি সাইনাসে থাকবে। তোমাদের হয়তো বুঝতে সমস্যা হইতে পারে এই জিনিসগুলা, বাট ট্রাস্ট মি, যখন আমি তোমাদেরকে এই পুরো ব্লাড সার্কুলেশনটা বুঝাবো প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি? প্রথম প্রথম পড়তেছি তো প্রথম একটু কঠিন লাগে, বাট যখন পুরো জিনিসটা শেষ হয়ে যাবে, যখন জিনিসটাকে আমি গুছিয়ে ফেলবো তখন দেখবো অনেক কিছু এই ব্যাপারটা। তাহলে আমাদের মোট কপাটিকা কয়টা? আমরা এখানে যদিও 4টা লিখছি, বাট আমাদের বই অনুসারে লাল কালি দিয়ে এই পাশে যেগুলো লিখতেছি এগুলো হচ্ছে বই অনুসারে, আর এগুলো হচ্ছে আমি আমার মতো করে বুঝাইছি। ওকে, ওকে, আমি আমার মতো করে বুঝাইছি। তাহলে এই কপাটিকা কয়টা? 6টা। কি আমি লিখতেছি না। একটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা, একটা হচ্ছে বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকা, গেল 2টা। সেমিনার কপাটিকা 2টা, একটা হচ্ছে পালমোনারি কপাটিকা 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা, 5 নাম্বার হচ্ছে ইউস্ট্রিশিয়ান কপাটিকা, আর 6 নাম্বার কি? করোনারি কপাটিকা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 6টা কপাটিকা। আমি লিখলাম না, আমাকে একটু জানো এতটুকু ক্লিয়ার কিনা? আমাকে একটু জানো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? রাজেশ সাহা বলছে ক্লিয়ার, এশা দাস ক্লিয়ার, কবিতা বলছে ক্লিয়ার। বাকিরা একটু জানাও। আচ্ছা, তোমাদের কি নেটওয়ার্কে প্রবলেম হইতেছে? আমার ল্যাপটপে আর কি ব্লার হয়ে আছে, বাট তোমাদের কি ব্লার হয়ে আছে কিনা আই এম নট শিওর। আচ্ছা, 9:52 বাজে। তাসকিন সুমাইয়া বলছে ক্লিয়ার। যাই হোক, আমার ইচ্ছে ছিল আজকে ফিজিওলজি পর্যন্ত টানার, বাট আমার 10টা বাজে সাডেনলি একটা মিটিং চলে আসছে। যাই হোক, আমি লাস্টের রক্তবাহিকাটা, আমাদের 3 নাম্বার ধাপ কি ছিল? রক্তবাহিকা, মানে এন্ডোকার্ডিয়ামের ভিতর কি ছিল? রক্তবাহিকা ছিল। তো এখন আমি রক্তবাহিকাটা বুঝে আজকে ক্লাসটা শেষ করবো। ক্লিয়ার? আচ্ছা, ক্লাস করতে করতে হাঁপাই উঠছো? তোমার আমি এতক্ষণ পর কেন দেখলাম? সেনাবাহিনী কি ধরে নিয়ে গেছিল নাকি? রাস্তায় বাইরে ছিল? হ্যাঁ, আমি মুছে দিলাম। হ্যাঁ, তোমাকে তো মনে হয় সেনাবাহিনী অ্যাটাক দিছিল। সেনাবাহিনীর থেকে বেরোতে বেরোতে অনেক সময় লেগে গেছে। আচ্ছা, একটা শর্ট ট্রিক্স বুঝাবো। ওকে, সবাই একটু মনোযোগ দিই। আমরা তোমাদের কমেন্ট গুলোকে একটু পড়ে নেবো আমি এই ফাঁকে। একটু টপিকের নামটা লিখি। এখন আমরা শিখবো হচ্ছে রক্তবাহিকা। হার্টের মধ্যে যে রক্তবাহিকা গুলো আছে সেগুলো হচ্ছে মূলত 2 ধরনের। একটা হচ্ছে ধমনী, আর একটা হচ্ছে শিরা। একটা হচ্ছে ধমনী, আর একটা কি? শিরা। দেখো, ধমনী হচ্ছে হার্ট থেকে বের হবে, এটা হচ্ছে বের হবে, আর শিরা হচ্ছে প্রবেশ করবে। কি করবে? প্রবেশ করবে। ক্লিয়ার? তাহলে একদল বেরোইব, একদল কি? প্রবেশ করবে। ওকে, আমি একটু দেখে নেই। আচ্ছা, ব্লার হয়ে আছে। ওকে, প্রিয়াংশু দত্ত আয়ন বলছে ক্লিয়ার, রাফি বলছে ক্লিয়ার, মালিহা বলছে ক্লিয়ার স্যার, বাট ব্লার ছিল এতক্ষণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয়াংশু বলছে ব্লার, পার্থ সরকারও বলছে ব্লার। আচ্ছা, সবাই বলতেছে ব্লার। ওকে, নো প্রবলেম। মোবাইলে ডেটা আছে, আমি একটু ডেটা দিয়ে ট্রাই করি।
ওকে, এবার আমাকে একটু জানাও যে এখন ঠিক আছে কি নাই, এখন ঠিক আছে কি নাই, এবার আমাকে একটু জানাও। এখন কি ঠিক আছে? বাচ্চারা একটু একটু কমেন্ট করে দাও, তোমাদের কমেন্টের ওই অপেক্ষায় আছি। আমার আবার 10টা বাজে একটা মিটিং আছে, আমাকে একটু কুইকলি যেতে হবে। তোমরা একটু জানাও এখন কি ক্লিয়ার কিনা, ব্লাডটা ক্লিয়ার হয়েছে কিনা, দু একজন জানাও, তাহলে আমরা শুরু করে দেবো। হ্যাঁ এখন ঠিক আছে বলছে, শুরু তো আমি বলছি ক্লিয়ার এখন। ওকে গুড। তাহলে আমরা এখন পড়ব হচ্ছে রক্তবাহিকা। দেখো হার্টের ভেতরে যারা প্রবেশ করবে তাদেরকে আমরা বলি শিরা। এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, দেখো প্রবেশের স, শিরার স, তাহলে যারা প্রবেশ করবে তাদেরকে আমরা বলবো কি শিরা, আর যারা বের হবে তারা কি ধমনী। হার্ট থেকে যারা বের হবে তারা কি ধমনী, হার্টে যারা প্রবেশ করবে তারা কি শিরা। তাহলে আমরা একবারে বাম দিক থেকে আসি, এখান দিয়ে হচ্ছে হার্টের ভিতরে প্রবেশ করবে। কারা কারা প্রবেশ করবে? যেহেতু এটা প্রবেশ করবে জন্য এটাকে আমি কি বলবো ধমনী। তাহলে এখান দিয়ে দুইটা ধমনী প্রবেশ করবে, এখান দিয়ে দুইটা ধমনী প্রবেশ করবে। ক্লিয়ার? যেহেতু প্রবেশ করবে বলছি তার মানে কি এরা প্রবেশ করবে। ওকে, বুঝতে পারছি? তাহলে চলো নামগুলো কি কি দেখো। এটা কি সারা দেহ থেকে আসতেছে না? তো সারা দেহ থেকে যদি কোনো কিছু আসে এটা আমরা কি বলি, এর আগে মানে যে জিনিসটা হবে তার আগে একটা মহা লাগাই দিই। কি লাগাই দেই? মহা লাগাই দিই। কি লাগাই দেই? একটা মহা লাগাই দিই। যেহেতু হার্টের ভেতর প্রবেশ করতেছে, আর প্রবেশ মানে কি শিরা। তাহলে এটা কি সারা দেহ থেকে আইতেছে, এটা সারা দেহ থেকে আসতে কি হবে? এটা মহাশিরা। তাহলে আমাদের হার্টে প্রবেশ করবে একটা মহাশিরা, এই হচ্ছে সেই মহাশিরা। আমি একটা কাজ করে আমি বাংলায় 1 দিলাম, এটা হচ্ছে বাংলায় 2 নাম্বার, এটা হচ্ছে বাংলার 1 নাম্বার, মানে হচ্ছে এটা মহাশিরা। ওকে, বাংলায় 2 নাম্বার হচ্ছে এটা। দেখো এটা হচ্ছে আমাদের হার্ট, যে ধমনীর মাধ্যমে রক্ত পায় সেই ধমনী থেকে আসছে, অর্থাৎ করোনারি ধমনী থেকে যে শিরা আসছে সেটা কি করোনারি শিরা। এই করোনারি শিরা 8 নাম হচ্ছে কি একটু আগে বলছি করোনারি সাইনাস। 2 নাম্বার হচ্ছে করোনারি শিরা বা এর আরেকটা নাম হচ্ছে সাইনাস, কারণ এটা অনেকটা গহ্বরের মতো। বুঝতে পারছি? অনেকটা গহ্বরের মতো, এই জন্য অনেকে এটাকে সাইনাস বলে। ক্লিয়ার? এবার এখান দিয়ে আসি, সবসময় মনে রাখবা দেহ থেকে রক্ত আসবে, ফুসফুসে যাবে, ফুসফুস থেকে রক্ত আসবে, আবার দেহে ফিরে যাবে। ঠিক আছে? একটা ছন্দ, দেহ থেকে রক্ত আসবে, ফুসফুসে যাবে, ফুসফুস থেকে রক্ত আসবে, আবার দেহে চলে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? দেহ থেকে রক্ত ডানে পাশে, ডান মানে হৃৎপিণ্ডের ডান অংশে আসবে, ডান হৃৎপিণ্ড আসবে, সেখান থেকে আসবে ফুসফুসে, ফুসফুস থেকে আবার বাম হৃৎপিণ্ড, সেখান থেকে আবার দেহ। ঠিক আছে? এই হচ্ছে ব্লাডের মূল সার্কুলেশন। ক্লিয়ার? তাহলে দেহ থেকে ডান দিকে, তারপর ফুসফুসে, তারপর আবার বাম দিকে, তারপর কি সারা দেহ। ক্লিয়ার? এভাবে সারা দেহ। তাহলে এবার খেয়াল করো, এটা কি বাম দিক, তাহলে আমরা কিন্তু ডান দিক করে ফেলছি। এবার বাম দিকে কি হবে? রক্ত আসবে কোথা থেকে? আসবে ফুসফুস থেকে আসবে। রাইট? তাহলে যেহেতু প্রবেশ করছে, প্রবেশ করা মানে কি শিরা, আর ফুসফুস মানে কি পালমোনারি। তাহলে আমার এখানে কি আছে? 3 নাম্বার হচ্ছে পালমোনারি শিরা। তাহলে এই তিনটাই তো প্রবেশ করবে, আর কি কোনো কিছু আছে যারা প্রবেশ করবে না? তো আর কোনো সিটি নাই যেটা প্রবেশ করবে। ঠিক আছে? তাহলে চিন্তা করো তো, হার্টে এই 3টা জিনিস প্রবেশ করে। এই 2টা জিনিস হচ্ছে ডান অংশ দিয়ে প্রবেশ করে, এটা হচ্ছে বাম অংশ। ক্লিয়ার? এটা হচ্ছে 3। তাহলে আমাদের ডান হৃৎপিণ্ড ঢোকার পর সেখান থেকে বেরোবে। তো বের হওয়া মানে কি? ডান হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাবে কোথায়? যাবে ফুসফুসে যাবে। রাইট? তাহলে বের হবে, হার্ট থেকে বের হয়ে কোথায় যাবে? এই যে হার্ট থেকে বের হয়ে ফুসফুসে যাবে। বুঝতে পারছি? হার্ট থেকে বের হয়ে কোথায় যাবে ভাইয়া? ফুসফুসে যাবে। তাহলে ফুসফুসে কি যাবে? তাহলে হার্ট থেকে বের হতেছে, বেরোয়া মানে কি ধমনী, আর ফুসফুসে যাওয়া মানে কি, মানে ফুসফুস মানে কি পালমোনারি। তাহলে আমাদের ইংলিশে 1 মানে ধমনী, আমরা বাংলিশ ভাষা ইউজ করলাম বোঝার জন্য আর কি। তাহলে ইংলিশে 1 এটা হচ্ছে পালমোনারি ধমনী বের হবে, পালমোনারি ধমনী। ক্লিয়ার? তাহলে আমাদের পালমোনারি ধমনী কি এখান থেকে বের হলো, তাহলে এটা হচ্ছে ইংলিশে 1 নাম্বারটা। ওকে, এটাও 1 নাম্বার। ওকে, অনেকে আবার 1 নাম্বারটা 2 নাম্বারটা বলতে আবার টয়লেটকে বোঝায় যে ছোটটা হলে 1 নাম্বার, বড় হলে 2 নাম্বার। তোমরা আবার এটা বুঝছো। ঠিক আছে? চলে যাবো 2 নাম্বার।
দেখো তারপর হার্ট থেকে বের হয়ে কোনটা আমাদের এই যে বাম মেরু থেকে বেরোবে, মানে কি আমাদের মানে ধমনী বেরোবে, রাইট? যেহেতু এটা বেরোয় কোথায় যাবে, বাম হৃৎপিণ্ড থেকে দেহে যাবে। দেহের সাথে কোনো কিছু রিলেশন থাকলে এটা মানে কি, দেহ মানে হচ্ছে মহা, মনে রাখবে দেহ মানে কি মহা বা দেহ, ক্লিয়ার? আর ফুসফুস মানে হচ্ছে পালমোনারি, পালমোনারি, ক্লিয়ার? ফুসফুস মানে পালমোনারি আর দেহ মানে কি মহা। তাহলে যেহেতু সারা হার্ট থেকে বেরিয়ে সারা দেহে যাবে, তাহলে দেহে যাওয়া মানে কি হার্ট থেকে বের হইছে, বের হওয়া মানে ধমনী, যেহেতু সারা দেহে যাবে তার মানে কি মহা। তো 2 নম্বরটা হচ্ছে মহা ধমনী, এটা হচ্ছে 2 নাম্বারটা, এটাও 2 নাম্বারটা, এটাও 2 নাম্বার। ওকে, তবে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে হার্ট যে রক্তনালীর মাধ্যমে রক্ত পায় সেটা কি করোনারি ধমনী। তো 3 নাম্বার এক্সট্রা ভাবে মনে রাখবো, সেটা হচ্ছে করোনারি ধমনী। করোনারি ধমনী, বুঝতে পারছি? তুমি বিশ্বাস করবে কিনা জানি না, এই যে ধমনী এবং শিরার যে কনসেপ্টটা আমি এখানে লিখাইছি, আমার হাতে যদি সময় থাকতো, 10টা 1 বেজে গেছে, আমার হাতে যদি সময় থাকতো আমি তোমাদের জাস্ট এই কনসেপ্ট দিয়ে আমি তোমাদেরকে হার্টে কিভাবে ব্লাড সার্কুলেট হয়, অলরেডি কিন্তু ব্লাড কেমন সার্কুলেট হয় বুঝাই লাইছি, ঠিক আছে? জাস্ট একটু বাড়ি মারলে কাজ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি? এই কনসেপ্টটা দিয়ে তোমাদের হার্টে কেমন ব্লাড সার্কুলেশন হয়, আমাদের 4 ধরনের ব্লাড সার্কুলেশন সিস্টেম আছে। এই 6টা জিনিস দিয়ে এই 4 ধরনের ব্লাড সার্কুলেশন সিস্টেম আমরা শেষ করে ফেলতে পারি, বুঝতে পারছি? ক্লিয়ার? তো আমার তো প্রায় টাইম হয়ে গেছে, তো আমাকে একটু যেতে হবে। আমি আজকে এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সোমবার। তো তোমাদেরকে একটু জানাচ্ছি, তোমরা কি এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানায় দাও তো। সবার কি এতটুকু ক্লিয়ার? আমাকে একটু জানায় দাও। এই আহা দেখে রে, দাঁড়াও পূজা বাইর করুন কে কে হা দিছে। আচ্ছা, ওকে। অয়ন বলছে বুঝছি, কবিতা বলছে জি স্যার ক্লিয়ার, একটু বাকিরা জানাও। ওরে এত লাভ দিয়ে থাম দিয়ে লাভ নাই, বুঝছো? থাম দিয়ে লাভ নাই। আচ্ছা, একটু বাকিরা জানাও তোমরা বুঝতে পারছো কিনা। আশা করি নেক্সট ক্লাসে এর চাইতে বেশি স্টুডেন্ট জয়েন করবো, কারণ নেক্সট ক্লাসে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে দেবো, সেটা হচ্ছে এরপর থেকে এই লাইভ ক্লাস আর গ্রুপে থাকবে না, আমি ডিলিট করে দেবো ক্লাস। তো ক্লাস শুধুমাত্র আমার কাছেই থাকবে, বুঝতে পারছি? আচ্ছা, তাসলিম সুমাইয়া বলছে ক্লিয়ার ভাইয়া, ইশাদার বলছে ক্লিয়ার স্যার। ওকে, মোটামুটি যারা যারা ছিল অনেকেই বলছে ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা আজকে এই পর্যন্তই রাখলাম। ওকে, আমি একটু দেখে রাখি। হ্যাঁ, পরের ক্লাসে তোমাদেরকে বলতে হবে যে কি পড়াইছি, কতটুকু পড়াইছি। ওকে, আমরা এতটুকু ক্লিয়ার করলাম। নেক্সট ক্লাসে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, নেক্সট ক্লাসে কি কি পড়বো প্ল্যান হয়ে গেছে মাথার মধ্যে। ওকে, শেষ। তাহলে তোমরা প্রত্যেকে ভালো থেকো, এবং যারা যারা প্রথম থেকে ক্লাসে ছিলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কাজ করবা তোমরা হচ্ছে, এই যে আমি যা যা করাইছি এগুলাকে সিডাব্লিউ তো করছো, এটাকে ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেবা, অবশ্যই তোমার নাম লিখে, ঠিক আছে? নাম লিখে গ্রুপে, মানে এই যে গ্রুপে আমাদের ক্লাস চলতেছে এই গ্রুপে পাঠিয়ে দেবা ছবি তুলে, বুঝতে পারছি? এটাই তোমাদের সিডাব্লিউ, এটাই তোমাদের এসডাব্লিউ। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপাতত বিদায় নিচ্ছি। টাটা বাই বাই। নেক্সট ক্লাস সোমবার দেখা হবে, সোমবার। ওকে।